আজকে এই মুহূর্তে যদি এসআইআর বন্ধ করে দেয়, এই মুহূর্তে যদি ইডি সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দেয়, তারপরেও তৃণমূল কংগ্রেস 2026 একদিন সুভাষ বাবু বক্তৃতা করছেন, হঠাৎ বললেন মমতা ক্ষমতায় আসবে, বলে ওর মাথা থেকে টুপিটা খুলে এভাবে দেখালেন, তার এখানেও আমার চুল বেরোবে। আপনি একটু আগে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ফোনে কয়েকবার কথা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, পার্থদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা সর্বজনবিদ। জেল থেকে ফেরার পর আপনি কথা বলেছেন, ফোন করেছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলছিলেন, আমার সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। আমি প্রয়োজনে কোনো আইনের ব্যাপার জানতে গেলে তাকে ফোন করি। আমি একটা ভিডিও আপনাকে দেখাবো। আমি এই প্রতিবাদটি আমরা ঠিক করলাম যে আমরা গরুর মাংসকে প্রকাশ্যে দেখাবো, কিছু ক্ষতি হয়। আমার বেশ মনে পড়ছে সেদিন আমার ছেলে মারা গেছে, সেদিনই আমার বাগানে হাসনাহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহানার গন্ধ শুকেছি। তো এরকম হয়েছে কখনো কাউকে কবিতা শুনিয়ে কোনো নারীকে ইমপ্রেস করেছেন? গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, এই দুটো লাইন মনে আছে। সেই প্রবল বিতর্ক তৈরি হয়। শ্রমিক দা আছেন? হ্যাঁ দিদি, রান্নাঘরে। আচ্ছা আচ্ছা, এসে গেছো? বসো, চা নিয়ে আসছি। থ্যাংক ইউ। বিজেপির রাজ্য সভাপতি সে নিজের হাতে চা বানাচ্ছে, এটা কি ব্যাচেলর লাইফের এফেক্ট? ব্যাচেলর বলে কোনো বিষয় নেই, আমার তো বানানোর কেউ নেই, বানাচ্ছি। নিজের হাতে কি রান্না বান্নাও করেন? না, আমি একটা রান্না খুব ভালো করতে পারি এবং সে ব্যাপারে আমি যে কোনো লোকের চ্যালেঞ্জ দিতে পারি। আচ্ছা, সেটা কোন রান্না? জল গরম। গ্যাসে হাত দেওয়া বারণ, পারিবারিক নির্দেশে। আচ্ছা, তোমায় চা খাওয়ালাম। আমি চাটা খেয়ে দেখি। ইলেকট্রিক কেটলি। চাটা তো ভালোই হয়েছে। যখন পার্টির লোকজন আসে বাড়িতে, ওরাই চা বানায়। আর যখন আমি একা থাকি তখন এইভাবে খাই। তো আজকে এখনো কেউ আসেনি, সেই জন্য তোমাকে এরকম খাওয়ালাম। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই একটা জিনিস দর্শকদের বলবো, যে সেটা হচ্ছে 9-এর দশকে যখন গেরুয়া শিবির রাজ্যে টিমটিম করে জ্বলছে, সেই সময় যারা পদ্ম ফুল ফুটিয়েছিলেন তাদের মধ্যে শ্রমিক ভট্টাচার্য অন্যতম। এবং আজকে এখানে এসে দেখলাম একদিকে যেমন রয়েছে ভগবদ্গীতা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, সেরকমই আর একদিকে রয়েছে কার্ল মার্কস। আমি একটা জিনিস প্রথমেই জিজ্ঞাসা করব, তাহলে কি রাম বাম একসঙ্গে? ওটা একটা স্লোগান মাত্র। সম্পূর্ণ রাজনৈতিক কর্মী যে রাজনীতি করে, তো সে তো মতাদর্শ নির্ভর হবেই। আর তার মতাদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য তাকে তো অন্য মতাদর্শ জানতে হবে। এক্স্যাক্টলি। আমি দাস ক্যাপিটাল চিনি না, আমি মার্কস ম্যানিফেস্টো পড়িনি, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জানি না। আমি একজন সঙ্গে আলোচনা করবো কিভাবে? এটা তো সম্ভব নয়, এটা সম্পূর্ণভাবে অবাস্তব। এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই যে একটা সময় ছিল যে শ্রমিক মালিক সম্পর্কের মধ্যে মার্ক্সবাদ যতটা নাড়া দিতে পেরেছিল, পৃথিবীর অন্য কোনো মতবাদ সেটা পারেনি। হয়েছিল সেটা ঠিক ভুল, সেটা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে। আমি আমার রাজনৈতিক অবস্থান থেকে সেটা একভাবে দেখবো। বামপন্থী যারা এখনো সেই মতাদর্শে বিশ্বাস করেন, তারা তাদের মধ্যে করে দেখবেন। তো একটা মতাদর্শের প্রতি কোনো সময় ঘৃণা পোষণ করা উচিত নয়। আপনার কি কোথাও গিয়ে সফট কর্নার আছে তার প্রতি, বামপন্থীদের প্রতি? সফট কর্নার যদি থেকে থাকে কিছু মানুষের জন্য অবশ্যই আছেন, যারা 34 বছরে ক্ষমতার অমৃতরস পান করেননি, যারা নিজেদের সর্বস্ব ত্যাগ করেও আজও কার্যত সন্ন্যাসীর জীবন যাপন করেন। একদম। তো তাদের প্রতি শ্রদ্ধা আছে, শ্রদ্ধা থাকবে, আমৃত্যু থাকবে। আমরা বিমান বাবুকে দেখছি, তো উনি জীবনে একটা কি স্বাচ্ছন্দ্য যদি চাইতেন পেতে পারতেন না, যা চাইবেন তাই পেতে পারতেন। কিন্তু এখনো তার যে জীবনযাত্রা, একদম দেখলে অবাক হয়ে যেতে হয়। সে স্বাভাবিকভাবে তার প্রতি একটা শ্রদ্ধা থাকবে না। সূর্যকান্ত মিশ্র একজন চিকিৎসক, সে কিভাবে জীবন তিনিও চাইলে বিলাসবহুল জীবন যাপন করতে করেননি সেটা। সুজন চক্রবর্তী একজন ভালো ছাত্র, তার বাড়িতে যান, তার সঙ্গে কথা বলুন, তার কাজের লোককে দেখুন, তিনি কি খাচ্ছেন সেটা দেখুন। সেটা তো একটা ভিন্ন দিক, তার সঙ্গে আমার রাজনৈতিক বৈরিতা থাকবে, কিন্তু অবশ্যই ব্যক্তিগত শত্রুতা থাকবে না এবং থাকা উচিতও নয়।
একটা হচ্ছে আমি সৎ, সেটাকে দেখানোর জন্য প্রচেষ্টা, আর বাস্তবে আমি কি সেটা দেখানোর জন্য একটা চেষ্টা। অনেকে বাড়িতে সমস্ত কিছু আধুনিক জিনিসপত্র পড়েন, কিন্তু যখন বাইরে বেরোন তখন খাদি পড়েন। তো এটা তো বহাবির ঘরে চুরি করা। 2019 সালে মানুষ একটা বাইনারি সেট করেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। এই লড়াই আম জনতার সঙ্গে তৃণমূলের লড়াই, বিজেপি এখানে নিমিত্ত মাত্র। আমাদের দৃশ্যমানতা বজায় রাখতে হবে, আমাদের বুথে এজেন্ট দিতে হবে, আমাদের বিএলএ ট্রুথের বাড়ি বাড়ি পাঠাতে হবে, সেটাও যেমন চলছে। তার সঙ্গে সঙ্গে যেটা প্রবল জনরোষ তৃণমূলের উপরে তৈরি হয়েছে, সেটা থেকে তৃণমূল মুক্তি পাবে না। এই যে এসআইআর নিয়ে এত আলোচনা চলেছে, আজকে এই মুহূর্তে যদি এসআইআর বন্ধ করে দেওয়া হয়, এই মুহূর্তে যদি ইডি সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়, সমস্ত তদন্ত বন্ধ, তারপরেও তৃণমূল কংগ্রেস 2026-এ হারবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, মানুষ বিসর্জন দেবে তৃণমূল কংগ্রেসকে। আপনি এত জোরের সাথে কি করে বলতে পারেন এটা? দেখুন, আমার জীবনের প্রথম খুব সিগনিফিকেন্ট একটা রাজনীতি আমি দেখেছিলাম, একটা নির্বাচন দেখেছিলাম। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমি তখন হাওড়ায় থাকতাম। আমরা প্রিয়রঞ্জন দাস মুন্সী কংগ্রেসের প্রার্থী, সিপিআইএম এর দুর্দণ্ড প্রতাপ এবং তাদের একদম দুর্ভেদ্য সংগঠন শক্তি। প্রিয়রঞ্জন দাস মুন্সী একটা খালি জিপের ওপর চেপে ঘুরছেন। আমার মনে আছে ওনার কথাগুলো, যে উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নিঃশেষে জীবন দান করেছেন ইন্দিরা গান্ধী, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে, ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করতে। আপনারা আমাকে হাত চিহ্নে ভোট দিন। আমি প্রিয়রঞ্জন দাস মুন্সী বলছি, এই মাত্র আপনাদের পাড়া এলাম। কেউ বিশ্বাস করতে পারেনি হাওড়ায় কার্যত মিথ হয়ে ওঠা কমরেড সমর মুখার্জি, তিনি 80,000-এর বেশি ভোটে প্রিয়রঞ্জন দাস মুন্সীর কাছে হেরে যাবেন। কার্যত সেই যুগে আমাদের হাওড়া লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রান্তিক না হলেও মানে প্রত্যেক বুথে সিপিআইএম কে প্রতিহত করবার মতো শক্তি তাদের ছিল না, কিন্তু প্রিয়রঞ্জন দাস মুন্সী জিতেছিলেন। 2011 সালের যে ব্রিগেড সিপিআইএম এর, সেই ব্রিগেড দেখে কোন সেফোলজিস্ট বা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনীতিক ছাত্র তারা বিশ্বাস করেননি যে ওই ব্রিগেডের পরে সিপিআইএম হারতে পারে। এবং পার্টির সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যক্তি। তৃণমূল কংগ্রেসের যেটা সবচেয়ে বড় ক্যাচ লাইন, যা সবচেয়ে বড় তাদের ন্যারেটিভ, সেটা ছিল 21শে জুলাই। সেই 21শে জুলাইয়ে যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন, তার কাছে বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গেলেন। কারণ মানুষ তৃণমূলকে জেতাতে নয়, মানুষ সিপিআইএম কে হারাতে চাইছিল। ওই কলকাতা, লন্ডন, দীঘা, গোয়া, দার্জিলিং, সুইজারল্যান্ড এসব কিছু নয়, 40,000 কারখানার দরজার তালা খোলা নয়। একটা ইস্যু ছিল যে আমরা আমাদের মতো করে কথা বলবো, আমরা প্রতিবাদ করব, সরকারের সমালোচনা করব। কিন্তু সেটা হয়নি কারণ তৃণমূল কংগ্রেস একটা বিধ্বংসী আধিপত্যবাদের প্রতিষ্ঠা করেছে, যার মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এটাই যে বিধানসভাটা পড়ে আছে রাজনীতিটা নেই, কোথাও কোনো রাজনীতি নেই। যা আছে সেটা হচ্ছে আমি কতটা পাবো। আচ্ছা, একটা জিনিস আমরা শুরু করেছিলাম বুদ্ধদেব বাবুর কথা নিয়ে, তো বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কখনো আপনার সরাসরি আলাপ কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে কোনো কিছু নিয়ে? না, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার সে ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি। তবে দু একবার ওনার সঙ্গে দেখা হয়েছিল। তার কাছে মুখ্যমন্ত্রী হিসেবে বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার কাছে গিয়ে কথা বলা, দু একটি অনুষ্ঠানে তার সঙ্গে আমার দেখা হয়েছিল, সামান্য কিছু কথাবার্তা হয়েছে।
উনি একবার আমার সঙ্গে গল্প করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আচ্ছা। তার একজন ঘনিষ্ঠ মাধ্যমে, আচ্ছা। কিন্তু তারপরে কিছুটা উনি অসুস্থ হয়ে যান, সেই যাওয়াটা হয়নি। সেটা আমার একটা আফসোসই থেকে গেল। আপনি কখনো যাননি ওনার বাড়িতে? না, বুদ্ধদেব বাবুর বাড়িতে কোনোদিন যাইনি। যখন যাওয়ার সময় হয়েছিল তখন রেস্ট্রিকশনসও ছিল। আচ্ছা। আমাকে আমি নাম বলছি, কমিউনিস্ট পার্টির একজন নেতা সিপিআইএম এর, তিনি ডেটও করেছিলেন, কিন্তু সেই ডেটটা আমি মিস করি পার্টির কারণে। পার্টির অন্য প্রোগ্রাম ছিল, আমি বাইরে ছিলাম কলকাতা, হয়নি। তারপরে একবার দুবার কথা বলা হয়নি। তারপরে উনি ভীষণ অসুস্থ ছিলেন, আমি দেখতে গিয়েছিলাম, খবর পেয়ে উনি শেষবারের জন্য অসুস্থ হন। তো যতটুকু আপনি দেখেছেন রাজ্যের তাকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তো আমার গল্প হয়, মানে হতো, আগে দেখা হতো, কথা হতো। বুদ্ধবাবুকে যতটুকু আপনি দেখেছেন, যতটুকু সাক্ষাৎ হয়েছে, কেমন লেগেছে আপনার ব্যক্তি হিসাবে? দেখুন, এটা বলা খুব কঠিন। কেন? একদিকে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেভস্কির অনুবাদ করছেন, আবার একদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্ধত্ত তো ছিলেনই বুদ্ধদেব বাবু একটা সময়, আবার একদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের অসহায়তা নিঃসন্দেহে, আবার অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের যে জীবনশৈলী, তার যে জীবন যাত্রা, যেভাবে উনি ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত, তো সেটা একটা দিক। তবে বুদ্ধদেব ভট্টাচার্য চরিত্রের বহু দিক আছে বলে আমি মনে করি। উনি চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের। ওনার একটা বিশ্বাস ছিল যে ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের আর অন্য কোনো পথ খোলা নেই, এবং এটাও বুদ্ধদেব ভট্টাচার্য বিশ্বাস করতেন, যেটা আজকে বামপন্থীরা অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন, র্যাডিক্যালাইজেশন। বুদ্ধদেব ভট্টাচার্য স্টেটমেন্ট পর্যন্ত করেছিলেন খারিজি মাদ্রাসা নিয়ে, যে মাদ্রাসা নিয়ে কি পড়ানো হচ্ছে, মগজ ধোলায় বিবৃতি দিয়েছিলেন। পরবর্তীকালে দলীয় চাপে সেটা প্রত্যাহার করতে হয়। বামপন্থীরা প্রায়ই একটা কথা বলে যে কমিউনিস্টরা ভুল করে এবং ভুল স্বীকার করার সৎসাহসটা। আমি আশা করব সেই সময় হয়তো বেশি আর দূরে নেই যেদিন সেদিনের ভুলটা তারা সংশোধিত করবেন। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য যেটা সেদিন বলেছিলেন, আজ পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহ যে সে জায়গাতেই পৌঁছেছে সেটা দেখাচ্ছে। হঠাৎ একটা একদিনের একটা আন্দোলন, ওয়াক অফ, সমাজে ক্ষমতাশালী ব্যক্তির কিছু লুট থেকে ওয়াক অফ প্রপার্টিটাকে দরিদ্র মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর জন্যই তো বিল। একদমই তাই। তা নিয়ে আন্দোলন হতে পারে, তা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলতে পারে, কিন্তু তার সঙ্গে মুর্শিদাবাদের ওই মাস্টারমশাই কি সম্পর্ক ছিল যে আগের দিন যার কাছে পড়েছি পরের দিন তলোয়ার নিয়ে তার উপরে হামলা করবো? এই অবস্থাটাই বুদ্ধদেব ভট্টাচার্য এই কথাটাই বলেছিলেন, যে র্যাডিক্যালাইজেশন শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, ভারতের সমস্যা, সারা পৃথিবীর সমস্যা। সুমিত, একটা জিনিস জানতে চাইবো যে সিঙ্গুর নন্দীগ্রাম, এটাই কি বুদ্ধবাবুর কাল হলো? আপনার কি মনে হয়? না, বুদ্ধদেব বাবুর কাল কিছু হয়নি, সিপিআইএম কে যেতে হতো। বুদ্ধদেব বাবু যেটা করেছিলেন, বুদ্ধদেব বাবুর সিঙ্গুরে মুভমেন্টটা যখন বেয়নেট পয়েন্টে চলে গেছে, আর একই দিকে যখন দেখা যাচ্ছে যে জমির চরিত্র সম্পূর্ণ বদলে গেছে, আমরা বুদ্ধদেব বাবুকে সাজেশন দিই। আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল সিঙ্গুর নিয়ে। আমাদের পরিকল্পনা, আমরা সেটা বুদ্ধদেব বাবুকে জানিয়েছিলাম। আমরা তখন দল হিসেবে ছোট ছিল এবং বুদ্ধদেব বাবু একটা কথা বারবার বলতেন, আমরা সেটা অত্যন্ত অপমানজনক, যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো সদস্যতা নেই সেই রাজনৈতিক দলকে আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। তো আমাদের তো সাংগঠনিক শক্তি কিছুটা ছিলই, আমরা ব্রিগেডে জমায়েত করতে পারতাম, শহীদ মিনার যখন তখন ভরিয়ে দিতে পারতাম, ধর্মতলায় এত বড় সভা করতে পারতাম, কিন্তু সত্যি আমাদের কোনো এমএলএ ছিল না, যেটা তো আমাদের একটা ব্যথা ছিলই। বুদ্ধদেব বাবু সেটা দুঃখ ছিলই, দুঃখ তো থাকবেই, তো সেই জন্য বুদ্ধদেব বাবু সেটা উস্কে দিতেন। কিন্তু আমরা নির্দিষ্টভাবে একটা পরিকল্পনা দিয়েছিলাম যে জমির যদি আপনার 1000 একরের প্রয়োজন থাকে, আপনি 1100 একর অ্যাকোয়ার করুন। জমি যখন ডেভেলপড হয়ে যাবে, তারপরে বাড়তি 100 একরকে জমি মালিকদের মধ্যে ডেভেলপ ল্যান্ডটা কাটা প্রতি আপনি দিন। তখন তো সম্পূর্ণ এলাকা বদলে যাবে, জমির দাম বদলে যাবে, তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে। আর সোলেসিয়ামকে আপনি দ্বিগুণ করুন,
বাজার দরের 3 গুণ দাম দিয়ে জমি নিন, সে বুদ্ধদেব বাবুর সরকারের পক্ষ থেকে নিন বা টাটার নিন, সেটা তাদের বিষয়। কিন্তু এটা আমাদের প্রস্তাব ছিল, সেটা মানা হয়নি এবং উনি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন, কিন্তু আন্দোলনটাকে বন্ধ করতে পারেননি। আজকে তৃণমূল কংগ্রেসের হঠকারী সিদ্ধান্ত এবং সিপিআইএম এর রাজনৈতিক দূরদর্শিতার অভাব, তার কারণে পশ্চিমবঙ্গে একটা শিল্প সম্ভাবনার মৃত্যু হয়ে গিয়েছিল। একটা ভিন্ন বার্তা চলে গেছে দেশে, আর তার ফল এখনো ভুগছে। আর এখন যেটা আছে তো কার্যত এটা কোনো সরকার নয়, এমএসএমইতে আমরা 1 নম্বরে। কি হিসেবে? কটা ছোট কারখানা কে দেখেছে? দেখতে পেয়েছে কেউ? পান বিড়ি সিগারেটের দোকান, সেটাকে নামের মধ্যে ঢোকায়। চায়ের দোকান, সেটাও এমএসএমইর মধ্যে আছে, কিন্তু ইন্সপেক্টর পাঠিয়ে খাতা ভরিয়েছে। এটা সম্পূর্ণ একটা তামাশা। কোথায় বড় শিল্প না থাকলে ছোট শিল্প বাড়তে পারে না। একদম। আর যে সমস্ত ছোট ছোট শিল্প আছে, তার এই যে বাংলার শাড়ি, এটা বড় শিল্পকে কেন্দ্র করেই ছোট বাংলার ছোট শিল্পগুলো সবচেয়ে গড়ে বড় ওঠে। দৃষ্টান্ত হচ্ছে বাংলার শাড়ি, এবং এটা আবার একটা চরম, মানে আমার কাছে একটা অত্যন্ত বেদনাদায়ক বিষয় যে এই যে বাংলার তাঁতি, এদের দুর্দশা, এদের চোখের জলের হিসাব কেউ দিচ্ছে না। এক্স্যাক্টলি, কারণ আমার বাড়ি শান্তিপুরে, আমি জানি যে ওখানে তাঁত শিল্প যেভাবে ভালো ছিল একটা সময়, এখন সুরাটের শাড়ি ঢুকে গিয়ে সেই শিল্পটা নষ্ট হয়ে যাচ্ছে। সুরাটের শাড়ি তো ঢুকবে, এবং তাঁতিদের সুরাটের কথা কেউ ভাবছে শাড়ি না। যাতে না ঢোকে তার জন্য তো একটা কেন্দ্র রাজ্যের মধ্যে একটা ব্যবস্থা করতে হবে। আমি মেশিনকে অ্যালাউ করবো কেন নিজের এলাকায়? আগে তো আমাদের একটা নির্দিষ্ট এম্বার্গো ছিল সুতো প্রতি, কাউন্টের প্রতি, যে এর বাইরে তুমি হ্যান্ড উইভারদের ঠিক গাছ থেকে ঠিক বলেছেন। দূরে সরাতে হবে, সেটা নির্দিষ্ট নিয়ম ছিল। শুধু শান্তিপুর নয়, শান্তিপুর, ফুলিয়া, হ্যাঁ। শ্রীরামপুরের তাঁতিরা তো আজ থেকে 25 বছর আগে রিক্সা চালানো শুরু করে, স্কিল্ড লেবার। আজকে বাংলার যে শাড়ি মেয়েরা পরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের নিজেদের নিম্ন শিল্প, মধ্যবিত্ত মানুষজন ঘরে পড়ে যে 8 পৌড়ে শাড়ি, যেটা শব্দ আছে, একদম। সেটা কোথাকার শাড়ি? গুজরাটের শাড়ি। ওখানেও আমরা পিছিয়ে গেছি। তার মানে আমরা কোথাও নেই। আর আমাদের ছোট শিল্পের পাশে কোথায় দাঁড়িয়েছে? আজকে বিষ্ণুপুরের যে শাড়ি, সেটাকে প্রমোট করবার জন্য সরকারের কি ব্যবস্থা আছে? হ্যাঁ, যত সমবায় আছে তাদের দুর্নীতি বা তাদের অসাধুতার কারণ হচ্ছে এই ধ্বংসের অন্যতম একটা বিষয়, এটা অস্বীকার করবার জায়গা নেই। আপনি তন্তুজ তৈরি করলেন, তো তন্তুজ তৈরি করে তন্তুজ থেকে আপনি শাড়ি বিক্রি করছেন, সেখানে সরকার সাবসিডি দিচ্ছে, কিন্তু মূল যেখানে শাড়িটা তৈরি হচ্ছে সেই তাঁতিটা, একটা শাড়ি তৈরি করতে গেলে 2.5 জন মানুষের শ্রম লাগে। তাঁতির ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারে না, সে করে, তার স্ত্রী অংশগ্রহণ করে, ছোট বাচ্চারা অংশগ্রহণ করে। আর মাথার উপরে যে লাইটটা জ্বলে না, সেই লাইটটা ডোমেস্টিক যে বিলিং সেটা নয়, সেটা কমার্শিয়াল লাইট। সেখানেও তারা মার খাচ্ছে। ফলে অর্ধাহারে থেকে একজন তাঁতি এখানে কার্যত আছে কি করে? তো এটা তো সরকার এ বিষয়ে কোনো চিন্তা করেনি। আমাদের যে হস্তশিল্প, ছোট ছোট শিল্পকে প্রমোট করা বা সেটাকে একটা তার জন্য আন্তর্জাতিক বাজার তৈরি করা, এটা কোথায় আছে? এত ভালো তো হস্তশিল্প মেলা করছেন, তো আপনার কি মনে হয় এগুলো কোনো রকম সুবিধা করতে পারছে না? সরকারটাই তো মেলার সরকার। প্রদীপের নিচে অন্ধকারটা কোথায়? সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো চিন্তা আছে? চিন্তা থাকলে আজকে এই পরিস্থিতি তৈরি হয় পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রী বললেন আমি 5,000 টাকা করে দেব, কেউ বাইরে কাজ করতে যাবেন না, কিন্তু কি দেখা গেল? মুখ্যমন্ত্রীর এই আহ্বানের পরেও ট্রেন ভর্তি করে পরিযায়ী শ্রমিক। আসলে আমাদের দেশটা না একটা আজব পরিযায়ীদের দেশ হয়ে গেছে। একটা সময় ছিল বিহারে দেওয়ালির সময় একটা বাচ্চা ছেলে যদি কোনো নতুন জামা কাপড় পরতো, তার বন্ধু তাকে বলতো তোর বাবা নিশ্চয়ই কলকাতায় কাজ করে, তোর বাবা নিশ্চয়ই বাংলায় আছে। আর আজকে আমাদের এখানে থেকে যাচ্ছে পরিযায়ী শ্রমিক, পরিযায়ী ছাত্র, তারাও পরিযায়ী হয়ে যাচ্ছে। এবং যেটা আরো বিপজ্জনক সেটা হচ্ছে শিল্পপতিরা পরিযায়ী হয়ে যাচ্ছে। বাঙালি শিল্পপতি পুঁজি তৈরি করেছেন বাংলায়। অবশ্য আমাদের কাছে বাঙালি আর তৃণমূলের কাছে বাঙালি এক নয়। আমরা মনে করি বাংলার যারা থাকে তাদেরকে আমরা বাঙালি বলি মনে করি, সেই হিসেবেই বলছি বাঙালি। মুখ্যমন্ত্রীর পাশে বিজিবিএস এর মঞ্চে যারা দাঁড়িয়ে থাকেন, ওর থেকে বড় মেলা তো কিছু নেই। পঞ্চায়েতের লোকজন নিয়ে চলে আসে। একবার শুনলাম বিজিবিএস এর মঞ্চে প্লেট নিয়ে
আরে হুড়োহুড়ি চলছে, খাবার কম পড়ে গেল। এখন শিল্পপতি এসে খাবে আপনার সঙ্গে, তো একটা গরিব মানুষ খায় বা অল্প বয়সী ছেলে মেয়েরা খায় বেশি, মেয়েরা আবার খুব বেশি খায় না, তারা অনেক বেশি শরীর সচেতন। আর বড় লোক খায়, বড় লোক তো খায় না, শিল্পপতি খাবে প্লেট হাতে করে, আপনি একদম নিয়ে আপনার আপনি এটা মনে করেন এটা খুব খায় না, তারা অনেক বেশি সচেতন, গরম জল খাবে হয়তো খুব বেশি হলে। তো তাদের জন্য বিরাট আয়োজন, একটা মেলা হলো, সবাই এলেন। আর তাদের 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, যারা ওই মঞ্চে দাঁড়িয়ে থেকে প্রশংসা দিচ্ছেন যে এত ভালো পরিবেশেরই কোনোদিন ছিল না শিল্পের। মানে বুদ্ধদেব বাবুকে যারা বলেছিলেন ব্র্যান্ড বুদ্ধ, সেই বলবেন যে একদম ডেস্টিনেশন বেঙ্গল, এছাড়া কোনো জায়গায় নেই ভারতবর্ষে। কিন্তু পরিস্থিতি কি, তাদের ব্যালেন্স শিটের অন্য জায়গায় পুঁজি সরিয়ে নিয়ে চলে গেছে। তো এইটা হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা। সমিত, একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনাকে, যে অনেকে বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জ্যোতি বসুর যোগ্য ছাত্রী, আপনি কি বলবেন? জ্যোতি বসুর যোগ্য ছাত্রী কিনা বলতে পারবো না, জ্যোতি বসুর আমলে পশ্চিমবঙ্গে খুব একটা ভালো হয়নি। সিপিআইএম বর্গা অপারেশন করেছিল, ভূমি সংস্কার করেছিল। সিপিআইএম কৃষকের একটা মর্যাদা দিয়েছিল যে তুমিও মালিক আমিও মালিক। আমাকে ঢেড়া পিটিয়ে দিয়ে আমাকে নেমন্তন্ন করবে, বালক ভোজনে এসো, সেটা সিপিএম বলে ছিল না। এই আত্মমর্যাদা সিপিএম দিতে পেরেছিল। শ্রমিককে, ভাগ চাষিকে মালিক বানিয়েছিল। কিন্তু পরের যে স্টেপ, যেটা কোঅপারেটিভ মুভমেন্ট করা, সেদিকে সিপিআইএম এর কোনো লক্ষ্য ছিল না। কোনো জায়গায় কৃষক জমি পেয়েছে, পাট্টা পায়নি, পাট্টা পার্টি অফিসে। আবার কোনো জায়গায় পাট্টা পেয়েছে, জমি পায়নি, চাষের অধিকার পায়নি। দুপক্ষই কিন্তু সিপিআইএম এর মিছিলে অংশগ্রহণ করত। আর এই আমলে এসে যেটা হলো সে আরো ভয়াবহ। কিন্তু কোঅপারেটিভ তো অনেক দূরের কথা, এরা পাট্টাগুলি কেড়ে নিল। কৃষকদের পাশে কে আছে? আন্দোলন কোথায়? সিপিআইএম এর দুর্দণ্ড প্রতাপ কৃষক সভার নেতারা কোথায়? পশ্চিমবঙ্গে কৃষক এমএসপি পায়? এই যে খুলে রেখেছে বিভিন্ন জায়গায়, একটা কি নাম দিয়েছে, খুব সুন্দর, নামগুলো খুব সুন্দর দেন, মুখ্যমন্ত্রী তো কবি মানুষ। এটা আবার একটু মানে হিন্দির টাচ আছে, কিষাণ মান্ডি, কি সুন্দর। ভেতরে গিয়ে দেখবেন গরু মোষ আছে, কিংবা সাইকেল রাখা আছে, কিংবা সমাজ বিরোধী রাখা। কোন কৃষক গিয়ে কিষাণ মান্ডিতে তার ফসল বিক্রি করতে পারে? মধ্যস্বত্বভোগী যারা আছে, পড়ে দালাল, তাদেরই সাম্রাজ্য চলেছে। সব জায়গায় তৃণমূলী ট্যাক্স। মুখ্যমন্ত্রী বলে দিলেন এখানে কৃষকের আমি রোজগার 3 গুণ করে দিয়েছি। আচ্ছা, একটা কৃষকের যদি 3 গুণ রোজগার হয়ে যায়, বামফ্রন্টে যে আমলে যা রোজগার করতো, তাহলে সেই কৃষক কি করে পরিযায়ী শ্রমিকের কাজ নিচ্ছে? কি করে সম্ভব এটা? আজকে সামান্য একটু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকলে উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে বাবা মায়েরা তার সন্তানকে পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দিচ্ছে। কেউ ঘরের বাইরে যেতে চায় না। তাহলে আমরা কোথায় ছিলাম শিল্পে, আজকে কোথায় দাঁড়িয়ে আছি? আজকে চিত্তরঞ্জন পার্কে যেদিন নির্বাচন হয় সেদিন সকালবেলা গিয়েছিলাম। একটা জায়গায় বেশ কিছু রিটায়ার্ড আইএস অফিসার শুনলাম, ওরা একটা কলিনের সম্ভবত প্রাক্তন চেয়ারম্যান, এই জাতীয় কোনো মানুষজন বসেছিলেন, প্রতিষ্ঠিত ব্যুরোক্র্যাট। তো আমাকে দেখতে পেয়ে বললেন আপনি এখন এলেন কেন, আগে এখানে আসেননি কেন? বললাম না না, আমার অন্য জায়গায় পার্টি ডিউটি দিয়েছিল। আচ্ছা। তো আমি এখন ভোটের দিনে, আমাদেরই কলকাতার এক সাংবাদিক এখন দিল্লিতে থাকেন, সে বলেছিল দাদা একটু আমাদের পাড়ায় একটু ঘুরে যাও, ভোট দেব। তো ঘুরছিলাম, ওখানে তো ভোটে তো মারামারি নেই, আর বহিরাগত বলে অন্য কনস্টিটুয়েন্সির বলে কেউ ঝাঁপিয়ে পড়বে এরকম বিষয় নেই। তো গিয়ে খুব ভালো লাগলো, আমার একই বেঞ্চে আপ, কংগ্রেস আর আমাদের বিজেপি একসঙ্গে বসে আছে, প্রত্যেকে খাওয়া দাওয়া শেয়ার করছে। এটা একদম ছোটবেলায় 80-র দশকে আমি দেখেছিলাম, আমাদের হাওড়ার বুথে এরকমই হতো। তারপরে আর দেখেননি? না, তারপরে আর দেখিনি। তারপরে কার্যত এমন জায়গায় পৌঁছলে বাম জামানা থেকেই হয়েছে। এটার জন্য এটিকে তৃণমূল করেছে আর হয়নি এরকম বিষয়টা নয়। তবে এখন যেমন সিপিএম এর কিছু লোকজন বোমা, গুলি, দখল, পার্টি অফিস ভাঙচুর, ছাপ্পা, থান কাপড় বিতরণ, বাইক বাহিনী, শুনেই নিয়ে না কোনোদিন, প্রথম শুনছে। তো এই সমস্ত ব্যাপারটা দেখিয়েছে না। তুমি যেটা বলছো, যেটা জ্যোতিবাবুর ছাত্রী কিনা, জ্যোতিবাবু একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা ছিল।
জ্যোতি বসুর কথা, তার রাজনৈতিক অবস্থান, তিনি হয়তো পশ্চিমবঙ্গকে সেই আর্থসামাজিকভাবে সে উত্তরণ ঘটাতে পারেননি, কিন্তু ব্যক্তি জ্যোতি বসু বা ব্যক্তিত্ব সম্পন্ন একজন পুরুষ এবং রাজনৈতিক দূরদৃষ্টি, কখনো কখনো অবস্থানের বাইরে গিয়েও তার মত প্রকাশ। জ্যোতি বসু খুবই ডিসিপ্লিন ছিলেন, অন্তত দলের ব্যাপারে। তিনি কোনোদিন দলের অবস্থানের বাইরে যাননি, দলের প্রকাশ্যে বিরুদ্ধাচরণ করেননি। একটা দুটো স্টেটমেন্ট বেরিয়ে গেলেও তিনি ওই সাংবাদিকদের ডেকে আর বলে দিতেন ওটা আমার ঠিক হয়নি বলাটা, এরকমও ঘটনা ঘটেছে। এরকম ঘটনা তো এটা ছিল না, তার সঙ্গে আপনি অন্য কারো তুলনা করতে পারেন না। সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবেই অন্যদের থেকে আলাদা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তার যে মেধা, তার যে শিল্পকলা, তার গান, তার কবিতা, তার ভালো লাগা, পছন্দের মানুষ, এগুলো সম্পূর্ণই একটা ভিন্ন মাত্রিক, মহাজাগতিকও বলতে পারেন। আপনি বলছিলেন মুখ্যমন্ত্রীর কবিতা এবং তার শিল্প শৈলী সম্পর্কে, তো মুখ্যমন্ত্রীর কবিতা আপনি পড়েছেন? কয়েকটা কবিতা পড়েছি, কয়েকটা বলা ভুল, যখন প্রথম কবিতার ওনার বই বেরোলো বইটা পড়েছিলাম আমি। তারপরে দু এক জায়গায় দেখেছি ওনার কবিতা, যেটা হাতের সামনে পাই কবিতা আমি পড়ি, মনে আছে অনেক কিছু? কবিতা। মনে আছে কিছু, কোন কবিতার এক দু লাইন মনে আছে? এক দু লাইন মনে থাকলেও সেটা আমি শোনাবো না। আচ্ছা, শুধুমাত্র একজন কবির ওই হাম্বা রম্বা, যেটা নিয়ে বারবার বিভিন্ন জায়গায় প্রচারিত হয়, এই বিষয়টা ঠিক নয়। এটা ছাড়াও তো আরো কবিতা আরো রয়েছে অনেক কবিতা মমতা আছে, বন্দ্যোপাধ্যায়। আমার আছে, মনে আছে, আমি কিন্তু আমি শোনাচ্ছি না, আমি সবাইয়ের কবিতা আমি বলি না। বিধানসভায় তো দেখা এরকম গেছে এরকম বিষয় নয় যে আমি মুখ্যমন্ত্রী বলে তার কোনো কবিতা বলবো না। আমি অনেক খুব প্রতিষ্ঠিত কবিরও কবিতা বলি না, কারণ দেখুন, আবৃত্তি করা, কথা বলা বা কবিতা পড়া, আমি তো আর আবৃত্তিকার নই, আমি কবিতা পড়ি, একজন পাঠক মাত্র। তো সেখানে কিছু কিছু শব্দ, কিছু কিছু কবিতা আমার ভালো লাগে, সেই দু তিন লাইন মাঝে মধ্যে বলি। হ্যাঁ, তো আমরা ছোটবেলা থেকেই এটা মজার নিজেদের মধ্যেও অনেক, যেরকম আমরা কবিতা নিয়ে চলে সেরকম। এখন তো আর কবিতাকে সবাই মনে হয় ছুটি দিয়ে দিয়েছে। মুষ্টিমেয় মানুষ আছেন, যেমন আমরা যারা গ্রুপ থিয়েটার এর দর্শক, থিয়েটার দেখতে যাই, তুমি যদি এক মাসের মধ্যে ওই একবার মধুসূদন মঞ্চ, একবার একাডেমি বা একবার গিরিশ মঞ্চে যাও, তো দর্শক যারা দেখবে 60% চেনা, মানে একই লোক ঘুরছে বিভিন্ন থিয়েটার হলে, সংখ্যাটা কম। এটা কিন্তু আমাদের মানে থিয়েটার প্রেমীদের কাছে শ্লাঘারও বিষয় বটে, যে হ্যাঁ আমাদের একটা নির্দিষ্ট দর্শক আছে। সেরকম কবিদেরও একটা নির্দিষ্ট গণ্ডি থাকে। নিশ্চয়ই কিছু কবি আছেন যারা কবিদের জন্য কবিতা লিখেছেন। আপনি তো সুনীল গঙ্গোপাধ্যায় পড়েন, শক্তি চট্টোপাধ্যায় পড়েন। হ্যাঁ, সে পড়ি, আমি কবিতা পড়ি, কোনো কোনো সময় গাড়িতে যেতে যেতে পড়ি, একা বাড়িতে থাকলে কোনো সময় পড়ি। তবে আমি গত বছর দুয়েক যাবৎ আমি সময় পাচ্ছি না। একা লাগে না সারাদিনের কাজের পর? কেন, সারাদিনের কাজের পরে যখন আমি শুতে যাই তখন আমি রীতিমতো ক্লান্ত, তখন শুধুমাত্র আমি আর আমার বিছানা, এর বাইরে কিছু নেই, তখন আর কাউকে প্রয়োজন হয় না, কারণ সবসময় তার আগে পর্যন্ত লোক থাকে। আমার বাড়িতে 11:30 পর্যন্ত লোকজন থাকে প্রতিদিন। আমার এক বন্ধু আছে তুষার দেব, সে প্রতিদিনই থাকে। খুব দু একটা ঘটনা, মানে সেটা অ্যাবারেশন বলতে হবে, বিচ্যুতি, এরকম ঘটে গেলে সে হয়তো কোনোদিন আসে না। বাদ বাকি একা কোনো সময় থাকে না, সব সময় কেউ না কেউ থাকে। আজকে যে কোনো কারণই হোক লোক আসছে, চারিদিকে তোমাদের এই শুটিংয়ের জন্য বন্ধ রাখা আছে, বাইরে লোক বসানো আছে, বলেছিলাম থাকবো না, আমার থাকার কথাও ছিল না আজকে। এভাবেই চলবে মানুষের জীবন আর কি। আর অনেক তো সময় হলো, চলে যাওয়ার সময় আসছে আস্তে আস্তে। যাওয়ার আগে এখন অনেক দায়িত্ব আপনার উপর। না, দায়িত্ব তো থাকবেই। এখন যদি বলে তাহলে যেতে পারি, কিন্তু কেন যাব? এখন তো আর সন্তানের মুখ ধরে চুমু খাওয়ার ব্যাপার নেই। এখন যে কোনো মূল্যেই সরকারটাকে বিসর্জন দিতে হবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তো এর জন্য সমস্ত ওই শক্তি, সুনীল, বিষ্ণুদে সব দূরে চলে গেছে। এখন আর মেঘনাথ দা, চন্দন সেন,
আমাদের গৌতম হালদাররা মানে ডাকে একটা হাতছানি দেয়। তো হচ্ছে না ব্যাপারটা। কতদিন থিয়েটার দেখিনি, একটা থিয়েটার দেখে হাফ টাইমে উঠে চলে এলাম। পরের বার সেটা বৃত্ত সম্পূর্ণ করতে সেটা আবার দেখলাম হাফ টাইমের পরে, আরেকটা দিন সময় বার করে। তারপর আর হয়নি। দুটো নতুন নাটক আসছে, শায়কের একটা ছিল, মেঘনাথদার পক্ষ থেকে যেন আসতে বলেছিল, যেতে পারিনি। চন্দন সেনের, মানে সিনিয়র চন্দন সেন, 80 ঊর্ধ্ব মানুষ, এখনো লিখে চলেছেন নাটক। আপনি নিয়মিত নাটক দেখতেন একটা সময়? আমি নিয়মিত নাটক দেখতাম মানে আমি সব নাটকই দেখতাম। রুদ্রপ্রসাদ একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন, ভালো লেগেছিল শুনে কথাটা, যে সাথীলেখা যদি অন্য কোনো দেশে জন্মাতো তাহলে টাকার বিছানায় গড়াগড়ি খেত। তা আপনিও সেটা মনে করেন? হ্যাঁ, অবশ্যই। একটা ওদের প্রোডাকশন ছিল, সেই প্রোডাকশনটা খুব একটা বেশি চলেনি এই শহর এই সময়। এতে সাথীলেখা সেনগুপ্ত অভিনয় করছেন, নাচছেন, সংস্কৃতে যখন গান গাইছেন তখন বোঝা যাচ্ছে ইনি হয়তো ওই সংস্কৃত ভাষাতেই কথা বলেন। যখন ইংরেজি উচ্চারণ করছেন, ইংরেজি গান গাইছেন ওই মঞ্চে, ওটাই ওনার ভাষা, ওটাই ওনার মাতৃভাষা। এবার যখন রবীন্দ্রসঙ্গীত উনি ওই নাটকের মধ্যে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন, তখন মনে হচ্ছে ইনি একজন প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এর বাইরে উনি কিছু করেনি। একই সঙ্গে সিনথেসাইজার বাজাচ্ছেন, আরো অনেক ইনস্ট্রুমেন্ট, প্রায় 7-8টা ইনস্ট্রুমেন্ট একসঙ্গে বাজাচ্ছেন। তো এটা তো অনবদ্য, ভাবা যায় না। দেবশঙ্কর হালদার, হ্যাঁ দেবশঙ্কর হালদার, দেবশঙ্কর হালদার ব্রাত্যর একটা ব্রাত্য বসুর কাজ কেমন লাগে? দেখুন, ব্রাত্য তো এখন খুব প্রতিভাবান, ব্রাত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, ব্রাত্য নাট্যকার, ব্রাত্য অভিনেতা, ব্রাত্য আর তৃণমূলের নেতা মন্ত্রীও ব্রাত্য। কতটা আলাদা? এটা বিরাট, এটা মাপার মতো কোনো ফিতে এই মুহূর্তে আমার কাছে নেই। বহু থিয়েটার দেখেছি। বাম জমানায় ব্রাত্যর খুব প্রতিষ্ঠিত নাটক ছিল উইঙ্কেল টুইঙ্কল, সন্দেহ ভালো, আমার সঙ্গে সম্পর্ক ভালো। এই তো তৃণমূলের নাটক অনেক আগেও দেখেছি, নৈহাটি তো ভালো অভিনেতা, পার্থভূমি। এখন তো সিনেমাও করছেন। সেই সিনেমা করা তো অনেক পরে। যেমন আমার মনে আছে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত একবার বলেছিলেন যে অমরিশ পুরীটা একদম সিনেমা করতে গিয়ে গেঁজিয়ে গেল, শেষ করে নিল নিজেকে। একবার কলকাতার বাইরে এক জায়গায় অমরিশ পুরী থিয়েটার হচ্ছে, দেখতে ঢুকলাম। আমি দেখি টিকিট কেটে ওখানে ঢুকলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। তো থিয়েটার যারা দেখে, তার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সবাই তার অভিনয়ের দিক থেকে সেরা অভিনেতা বলতে। থিয়েটার আমি দেখি, এখন সময় পাচ্ছি না, কিন্তু সুযোগ পেলেই দেখবো। এখন কাজের ব্যস্ততা চলছে। কাজের ব্যস্ততা হচ্ছে, রাজনীতিতে সবসময় কাজ থাকে না, কর্মহীন ব্যস্ততা থাকে একটা। সেটা কিরকম কর্মহীন ব্যস্ততা? এটার জন্য রাজনীতি করতে হবে। এটা রাজনীতি না করলে বোঝা যাবে না। মানে আমি মরিয়া যাহা জানিয়ে আছি, তুমি না মরিয়া তাহা জানিতে চাও, সেটি হয়ে গেল। সৌমিকদা, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে যখন গুগলে আপনার নাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম একসঙ্গে লিখে সার্চ করি, তখন বিভিন্ন ভিডিও আসে এবং দেখা যায় যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করছেন, কিন্তু তার দিক থেকে সেরকম আপনার ব্যাপারে কিছু বলতে শোনা যায় না। আমি সেভাবে নেতাই নই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাম নিয়ে আমাকে আক্রমণ করবে। আমি মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেও আমি কোনোদিন এ ধরনের কোনো শব্দচয়ন করিনি ব্যক্তিগত স্তরে, যেটা সমালোচিত হতে পারে, বা আমি ওভাবে বক্তৃতাই করি না। সুতরাং আমি তো প্রথম থেকে বলতাম, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের মনে একটা জিনিস প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, একটা স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে। কারণ একটার পর একটা পশ্চিমবঙ্গে নির্বাচন হতো, পশ্চিমবঙ্গের নির্বাচন যখন শেষ হয়ে যেত, যারা সাংবাদিক থাকতো তখন এইসব সোশ্যাল মিডিয়াও এত শক্তিশালী নয়, আর প্রায় ছিলই না। এই রেডিও কিংবা ওই সরকারি দূরদর্শনে বা একটা দুটো টিভি চ্যানেলে বলা হতো
বিচ্ছিন্ন দু একটি বোমাবাজির ঘটনা ছাড়া ভোট পর্ব মোটামুটি ছিল শান্তিপূর্ণ। হ্যাঁ, আমরা বিরোধীরা আমরা বলতাম এই শান্তি শ্মশানের শান্তি, অনিলবাবু বলতেন পরাজিতের আর্তনাদ। এভাবে একটা সময় চলে গেছে। সিপিএম এর বিকল্প সিপিএম। সিপিএম হারতে পারে বা সিপিএম কে হারানো যেতে পারে, এটা কেউ বিশ্বাসই করতো না। দিদি থেকে দিদিমা হয়ে যাবে, কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না। একবার তো খুব মজার ঘটনা আছে, কিরকম? আমাদের সুভাষ চক্রবর্তী, নিঃসন্দেহে তার জনপ্রিয়তা এবং ব্যক্তি সুভাষ চক্রবর্তী ওই উচ্চতার নেতা, যখন আগামী দিনে বাংলার রাজনীতির ইতিহাস লেখা হবে, তিনি একটি উজ্জ্বল জায়গা নিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত থাকবেন। তার কালাতীত সত্তা নিয়ে তার বিভিন্ন জীবনের ঘটনা বা কত মানুষ কিভাবে তার দ্বারা উপকৃত হয়েছেন সেটা সংকলিত হয়নি। তা একদিন সুভাষ বাবু বক্তৃতা করছেন, হঠাৎ বললেন মমতা ক্ষমতায় আসবে, বলে ওর মাথা থেকে টুপিটা খুলে এভাবে দেখালেন, তার এখানেও আমার চুল বেরোবে। তো এইরকম সিপিআইএম এর একটা কনফিডেন্স ছিল, 100 বছরও সিপিএম কে হারানো যাবে না। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে এবং সিপিএম হারতে চলেছে। আমি তো বারবার বলতাম উনি হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘ বালিকা, এখন কিন্তু ঠাকুরবার ঝুলি। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। মানুষ আগের মমতা বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছেন না, তিনি হারিয়ে গেছেন। আগে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মানুষ আসতেন, এখন মানুষ তৃণমূল কংগ্রেসের সভায় আসে ভয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ জড়ানো ঔদ্ধত্য তিনি একটা সময় জয় করেছিলেন অনেককে, কিন্তু এখন মানুষ তাকে বিশ্রাম দিতে চাইছে এবং তাকে যেতে হবে। আমি তো বলছি সবসময় তার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে চাই, আমি তোমাকেই চাই। আমরা ব্রিগেডে তোমায় চাই, তোমার এই উদ্ধত ভাষণ চাই, শহীদ মিনারে তোমাকে চাই, ক্ষমতার অলিন্দে তোমায় দেখতে চাই, দিল্লির রামলীলা ময়দানে চাই, পার্লামেন্টে গান্ধী মূর্তির সামনে চাই, আর বিধানসভার ভিতরে তোমাকেই চাই। পদ্ম পাতায় জলের মতো একদিক থেকে অন্যদিকে ভয়েলে নেমে ছোটাছুটি করা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে দেখতে চাই। তার দীর্ঘ জীবন এবং সুস্থ শরীর কামনা করেও বলছি, বহু পথ অতিক্রম করে তিনি ক্লান্ত পরিশ্রান্ত, মানুষ তাকে চিনেছে, এবার তো যেতে হবে। আপনি একটু আগে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ফোনে কয়েকবার কথা হয়েছে, তো সেইটা কি কথা? অনেকবার কথা হয়েছে। আমি যখন বিধায়ক ছিলাম তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ফোন করেছি মুখ্যমন্ত্রী হিসেবে, বসিরহাটের প্রজেক্ট নিয়ে বা পার্শ্ববর্তী কোনো জায়গার সমস্যা নিয়ে। বসিরহাটে একটা দাঙ্গা হয়েছিল, তার মাঝখানে অনেক সময় তার সঙ্গে কথা হয়েছে। সেই সময় আপনি বসিরহাটে লড়ছিলেন? না, সেই সময় তখন এই বসিরহাট থেকে হেরে গেছি, তখন আমি আর বিধায়ক নেই বসিরহাটে। তারপরে বসিরহাটে একটা দাঙ্গা হয়, আমি বিধায়ক থাকলে দাঙ্গা হতো না, এই বিশ্বাস আমার আছে। তা কথা হয়েছে, পরবর্তীকালেও মানুষের প্রয়োজনে কথা হয়েছে, আগামী দিনে হতে পারে। আমি একজন বিরোধী রাজনৈতিক দলের সভাপতি, আজকে আমি সভাপতি, আগে আমি সভাপতি ছিলাম না। আর আজকেও যদি কোনো জিনিসের প্রয়োজন হয় প্রশাসনিক হস্তক্ষেপের, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করবো, উনি ফোন ধরবেন, কথা বলবেন, আমাকে অ্যাড্রেস ওনাকে করতে হবে। এটাই তো রাজনীতির কাজ। আমি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না। আমি সমস্ত জায়গায় বলি যে সূর্যকান্ত মিশ্র যখন বিরোধী দলনেতা ছিলেন, আমি তখন বিধায়ক ছিলাম 17 মাসের জন্য। সূর্যবাবু আমাকে প্রথম দিন ডেকে বলেছিলেন, আপনার তো এখানে ঘর নেই, আপনি কোনো জায়গায় তো বসতে পারবেন না, আপনি আমার ঘরে বসবেন, আমার ঘরে বসবেন, আপনার যারা লোকজন আসে এ ঘরেই দেখা টেকা করবেন, কোনো অসুবিধা নেই, আপনি চা কফি যা খাওয়ার আপনি বলবেন, এখানে দিয়ে যাবেন। উনি প্রথম দিন আমায় বলেছিলেন, এবং উনি নিজের সময়ের থেকে সময় কেটে উনি আমাকে মানে তার সময় থেকে 2 মিনিট বেশি আমাকে আমি যাতে বলতে পারি তার ব্যবস্থা করতেন। তিনি তো চরম বিজেপি বিরোধী ছিলেন। আমার সময় ছিল বিধানসভায় কথা বলার আমার শক্তি অনুযায়ী 4 মিনিট। আচ্ছা, 1 মিনিট খুব কষ্ট করে তাপস দা, মানে তাপস রায় আজকে দলে আছে, তাপস দা
তখন ওই শোভনদেব চট্টোপাধ্যায়কে বলে, না কি করে হয়, শ্রমিক ভালো বলে, এই 4 মিনিটে বলা যায় নাকি, শ্রমিক আরো একটু সময় দিন। বলে তাপসদা অনেক প্রবল চেষ্টায় 1 মিনিট, কোনোদিন 2 মিনিট আমার ব্যবস্থা করে দিতেন। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাকে একাধিকবার সূর্যকান্ত মিশ্র করে দিয়েছিলেন। আবার কয়েকবার বলে করে দিয়েছিলেন, কিন্তু আনিসুর রহমান আবার তলা থেকে একটা হালকা করে কাঁচি চালিয়ে দিয়েছিল, এটাও হয়েছে। কিন্তু করে দিয়েছিলেন। আমার সঙ্গে তো রবীন্দ্রের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, বইপত্রের আদান প্রদান আছে। কোনো কিছু জানতে হলে রবীন্দ্রকে প্রশ্ন করে এই সময় কি হয়েছে। আরে আমার সবচেয়ে প্রিয় মানুষে তো নেই, মানে যার সঙ্গে আমার সবচেয়ে বেশি সাংবাদিক যোগাযোগ ছিল দেবাশিস ভট্টাচার্য। দেবাশিস দা মারা গেছেন। দেবাশিস দা, রবীন্দ্র, এরা হচ্ছে অথরিটি। কত সালে কোন দিন কি ঘটনা ঘটেছিল এখনো বলে দিতে পারে, গুগল পুরো একদম। সব তো আর গুগল আঙ্কেল বলে দেবে না। রাজনীতির মানে বিটুইন দ্য লাইনস কিছু বিষয় থাকে, একদমই তাই। ঠিক ঘটনাটা কি হয়েছিল এটা জানার জন্য তুমি এখনো রবীন্দ্রকে ফোন করি, আমি অন্য রাজনৈতিক দলকে ফোন করি। আমার সঙ্গে আমি প্রথম যখন বিধানসভার সদস্য হই তখন কি করতে হবে, ঢুকে কি বলতে হবে, কিভাবে কি করতে হবে, আমাকে প্রথম বলেছিলেন কংগ্রেসের একজন নেতা। তো আমার সঙ্গে তার বহু মানুষ এরকম আছেন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের, আমার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক। পার্থ চট্টোপাধ্যায় জেলে ছিলেন, পার্থটার সঙ্গে আমার ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। জেল থেকে ফেরার পর আপনি কথা বলেছেন, ফোন করেছেন? জেল থেকে ফেরার পর কথা এখনো বলা হয়নি, বলবো, দেখা হলে সামনে বলবো। বলবো এটাই যে রোজ বলে চলেছে, এবার তো বলুন, এবার তো কিছু বলো। এই বিরাট প্রাতিষ্ঠানিক 10 বছরের লুট তো একা পার্থ চট্টোপাধ্যায় করেনি। অপার দৃশ্যমানতা, ওই টাকা, ওটা কিসের টাকা? ও টাকা কি শুধু একটা খাটের নিচে আছে? আর পশ্চিমবঙ্গে কোনো বাড়ির নিচে, কোনো খাটের তলায়, কোনো মশারির ফাঁকে কি টাকা নেই? আপনার ধারণা আপনি উত্তর পাবেন? পাবো কি পাবো না আমার জানা নেই, প্রশ্ন তো আমি করবো, আর সেই প্রশ্ন করার মতো আমার অধিকার আছে। ব্যক্তিগত সম্পর্ক বলেও তো মানুষের সঙ্গে সব অধিকার আছে। আমার সঙ্গে তো আমি নাম বলে এখন আর তৃণমূলে অস্বস্তি বাড়াতে চাই না, তো একটা প্রতিহিংসামূলক রাজনৈতিক দল হয়ে গেছে। তো সেরকম বলি, কথা বলি। আমি রাজ্যসভার সদস্য হয়েছি, ডেরেক ওব্রায়ানের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, খোঁজ খবর নেয়, দা তুমি এটা বললে কেন, ওটা বললে কেন। হ্যাঁ, তো আমার সঙ্গে সুধাংশু শেখর রায়ের সুসম্পর্ক সর্বজনবিদিত। আমি তো ওনার থেকে অনেক কিছু জিনিস জানি, একদম ব্যক্তিগত সম্পর্ক। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলছিলেন, আমার সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। আমি প্রয়োজনে কোনো আইনের ব্যাপার জানতে গেলে তাকে ফোন করি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে কষ্ট। আজকে চিন্তা করুন তো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এতবার আক্রান্ত হচ্ছেন, মানে শব্দ মানে বিদ্ধ হচ্ছেন, ভাষা সন্ত্রাস। এখন তো ভাষাও রাজনীতিতে দারুণ দারুণ আসছে। তা বিকাশ দা বসে থাকেন রাজ্যসভায়, কম যান, খুবই কম যান। বিকাশ দা বসে আছেন আর পাশে দুর্নীতি নিয়ে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, ইডি সিবিআই এর অতি সক্রিয়তা নিয়ে তৃণমূল কথা বলছে। আবার যখন এই রাজ্যে বিরোধিতা চলছে, আর কি সিপিএম আর তৃণমূল একই সঙ্গে হাতে হাত ধরে ওখানে দুজন ইডি সিবিআই এর অতি সক্রিয়তা, রাজনৈতিক প্রতিহিংসা পরতা নিয়ে কথা বলছে। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবস্থায় পড়বেন না। সম্পর্ক রাজনৈতিক দলে হতে পারে, রাজনীতি সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক ভালো। কংগ্রেসের বহু মানুষের সঙ্গে আমাদের ব্যক্তিগত, শঙ্কর সিং কংগ্রেসের ছেলে, আমার নিজের, আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে আজও। আমি একটা ভিডিও আপনাকে দেখাবো। আমাদের কিছুদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আমরা একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে উনি একটা বিশেষ বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। আসার আগে যখন একটু ইউটিউবে সার্চ করছিলাম, তখন প্রথমেই এলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইটিং বিফ। এইটা তো আপনি তো একজন ব্রাহ্মণ সন্তান, এবং আপনি কখনোই বাড়িতে কখনোই খাননি। খাবার প্রেক্ষিতটা কি? রাত্রির ঘটনা। তাহলে একটা মানুষ তার ঘরে সে গরুর মাংস রাখবে না ছাগলের মাংস রাখবে, সে কি খাবে, তার জন্য তাকে খুন করে ফেলতে হবে। প্রতিবাদে বিভিন্ন ফর্ম আছে। আমি এই প্রতিবাদটি আমরা ঠিক করলাম যে আমরা গরুর মাংসকে প্রকাশ্যে দেখাবো, কিছু ক্ষতি হয় না। জাত গেল বলে চিৎকার। উনি শুয়োরের মাংসটা বলে খেলেন না কেন? কোনো মাংস খেলেই খুব একটা বেশি ক্ষতি হয় এরকম তো কোনো বলার নেই। আর কে কার
ফ্রিজে কোন মাংস রাখবে সেটা কেউ অন্য কেউ ঠিক করে দিতে পারে না, একদম ঠিক বলছেন। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একবারে বলুন, বেশি দূর যেতে হবে না, উনি যেখানে থাকেন ওখান থেকে 15 মিনিটের মধ্যে গেলেই কোনো সংখ্যালঘু মহল্লা সবাইকে ডেকে টেকে নিয়ে একটু ভালো চিলি পর্ক ভালো পায়, এদিকে চায়না টাউন আছে, নাহলে ধর্মতলা থেকে আছে, সঙ্গে আনিয়ে নেবেন, ভালো টেস্ট। আমি খাই না অবশ্য, আচ্ছা, ওনাকে একটু খেতে প্রকাশ্যে শুয়োরের মাংস। আর বিকাশবাবু বলে দেবেন কোনো ক্লায়েন্টকে সঙ্গে সঙ্গে দৌড়ে ওনার কাছ জন্য পৌঁছে দেবে, একদম নিউ মার্কেট থেকে ফ্রেশ সাদা শুয়োর প্রকাশ্যে খেয়ে একবার দেখেন না যে খেলে কিছু হয় না। বিষয়টা বিশ্বাসের। গরুর মাংস আমাদের দেশে রবীন্দ্রনাথের ঘরে বাইরে পড়ুন, ওখানে দেখা যাচ্ছে কি, সেখানে বলছে মুসলিমরা যে গরু খায় না সেটা সেই কথা তারা বলছে। আমাদের দেশে গরু খাওয়াটা মুসলমানদের মধ্যে ছিল না, ব্রিটিশ এসে ঢুকিয়েছে। মুঘল আক্রমণকারীরা বা মুসলিম ইনভেডাররা তারা গোমাংসকে ব্যবহার করত হিন্দু মন্দির বা মূর্তিকে অপবিত্র করার জন্য। আর বিকাশদার এই মাংস খাওয়ার একটা গল্প আছে। কি গল্প? গল্প যে আমার ওখানে পরিচিত স্টুডেন্ট একটি ছেলে আমাদের পার্টি করে, তার বড় ভাই একদম হার্ডকোর সিপিআই এর, এবং প্রায় ভাই বিজেপি করে এটা সে মেনে নিতে পারে না, এবং সে একদম কট্টর সিপিএম, ভালো ছেলে, টিউশন করে, ওই ফিজিক্স আর ম্যাথমেটিক্স পড়ায়, ছাত্র আছে অনেক, ওটাই তার প্রফেশন, রোজি করে। তা হঠাৎ একদিন দেখছি আমি তার পা নিয়ে সে খুব সমস্যা, ব্যান্ডেজ করে ফিট চাটে ডাক্তার। আমি ওর ভাইকে শুনছি, তোর দাদার কি হলো রে, পায়ে ব্যান্ডেজ ফ্যান্ডেজ, অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে না, ঘটনা ঘটে গেছে। কি ব্যাপার? যে আর বলে সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক কি? বলে দাদা একটা ভালো টিভি কিনেছে, জাস্ট চেঞ্জ করে নতুন একটা টিভির নাম বললো কিনেছে। তা এবার বিকাশ ভট্টাচার্যের গরুর মাংস খাওয়া দেখে সে টিভিটা লাথি মেরেছে। তার আগে, দুদিন আগে বা একদিন আগে টিভিটা কিনেছে, লাথি মেরে সেই কাঁচ তার পায়ে ঢুকে গেছে। কারণ সে তো বসিরহাটের মানুষ, সে দেখছে তার বাড়ির পাশে ওই জবাই করে করে গরু কাটছে। ফলে সে তার ধর্মবিশ্বাস কি বা তার মতাদর্শ কি, গরু শুয়োরের মধ্যে পার্থক্যটা কি, ওসব বুঝতে পারছে না। কিন্তু সে তো ভুক্তভোগী, সে সেটা বুঝতে পারছে। পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, যেটা অনেক আগে দেখতে পেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেই জন্য খারিজি মাদ্রাসার প্রশ্ন তুলেছিলেন। তো এগুলো হচ্ছে এইসব নাটক, এগুলো কিছু নয়। ওনাকে জিজ্ঞেস করুন তো কোথাও ওনার বাড়ি ছিল। এই যে সত্যজিৎ রায়ের বাড়িটা ধ্বংস হলো, বিকাশবাবু একবার প্রতিবাদ করেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি কবজা হয়ে গেল, প্রতিবাদ করেছেন রাস্তায় নেমে। সর্বোপরি প্রথম রাজনৈতিক খুন কোনটা? সাম্প্রতিক এই শেখ হাসিনার বিতাড়নের ক্ষেত্রে প্রথম যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি হচ্ছেন কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের নেতা। তো তার সঙ্গে তো খালেদারও কোনো সম্পর্ক ছিল না, শেখ হাসিনারও কোনো সম্পর্ক ছিল না, গরু শুয়োরের মধ্যেও তার কাছে কোনো পার্থক্য ছিল না। সেটা ধর্ম বিশ্বাস করে না, মন্দিরেও যেত না, মসজিদে নামাজ পড়তো না, সে কেন গুলিটা খেলো? কারণ তার স্টার নেম, সে হিন্দু। কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি, প্রমোদ দাশগুপ্তের বাড়ি, শৈলেন দাশগুপ্তের বাড়ি, প্রশান্ত সুরের বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি, অনুকূল ঠাকুরের বাড়ি, বালক ব্রহ্মচারীর বাড়ি? কোথায় ছিল বিনয় বাদল, দীনেশের বাড়ি? সবাই তো ওদিকে, এখানে এসছেন কেন? আমাদের এখানে যেরকম ঋত্বিক ঘটক, অনেক তিনি সিনেমা করেছেন উদ্বাস্তু জীবন নিয়ে, তাদের জীবনের ঘাত প্রতিঘাত নিয়ে, দারিদ্র নিয়ে, প্রেম সংঘাত, চাওয়া পাওয়া নিয়ে, এবং দেশ বিভাগের কারণে কি পরিস্থিতি তৈরি হয়েছে সে নিয়ে। কিন্তু কেন ওই দেশটা ছেড়ে আসতে হলো সেটা তো একবারও লিখলেন না, সেটা নিয়ে তো কেউ ছবি করলেন না। 1937 সালের কংগ্রেস অধিবেশনে কংগ্রেসের সর্বোচ্চ নেতারা যদি বন্দে মাতরমকে না টুকরো করত, তাহলে 1947 সালে ভারত টুকরো হতো না। 37 থেকে 47-এর মধ্যে কোনো না কোনো বিসমার্ক, কোনো না কোনো আব্রাহাম লিঙ্কন এই সমাজ থেকে এই দেশে জন্ম নিয়ে নিত, উঠে আসতো রাজনৈতিক জন্ম। আপনি রাজনৈতিক জন্মের কথাই যখন বলছিলেন, তখন সমিতা একটা জিনিস জানতে চাইবো যে আপনি রাজনীতিতে কত ছোটবেলা থেকে? আমি অপ্রাপ্তবয়স্ক রাজনৈতিক কর্মী, প্রথমবার মেম্বারশিপ পাইনি, বয়স হয়নি বলে, তখন থেকে আমি রাজনৈতিক কর্মী। আমি
7.5 বছর সম্ভবত বয়সে আমি প্রথম সংঘের শাখায় যাই। শ্রমিকদা, আপনার জন্ম তো আসামে, তো সেখান থেকে পরিবার নিয়ে এখানে চলে আসা, না, সেটা পরিবার নিয়ে নয়, আমাদের পরিবারের একটা ইতিহাস আছে। আমাদের পরিবার আমার মায়ের দাদুকে মানে মানে মায়ের ঠাকুর দাদাকে 1901 সালে স্বামী বিবেকানন্দ কটন কলেজে নিয়ে যান। কারণ তখন আসামে কোনো মানে অহমিয়া ভাষায় কোনো পিক্টোরিয়াল গ্রামার ছিল না। নিবেদিতা একটা ক্ল্যারিয়ন কল দিয়েছিলেন যে আমাদের দেশের শিল্পীদের এমন ছবি আঁকা উচিত যেটা ন্যাশনালিজমকে ফ্লেয়ার আপ করে। তো তার জন্য উনি অবনীন্দ্রনাথের উদ্যোগে তিনি কিছু ছবি সারা দেশের শিল্পীদের কাছে চেয়েছিলেন। তাতে 150টা ছবি আসে, 5টা ছবিতে টিক লাগিয়েছিলেন, রাইট দিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার মধ্যে একটি ছবি ছিল আমার মায়ের ঠাকুরদাদা ধ্যানেশচন্দ্র ঘোষালের। তারপর 1901 সালে বিবেকানন্দ যখন গুয়াহাটিতে যান, উনি জয়েন করেন কটন কলেজে তাকে, এবং উনি ওখানে পড়াতেন, আঁকা শেখাতেন, এবং প্রথম পিক্টোরিয়াল গ্রামার ইন অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজ সেটা তারই তৈরি করা, ধ্যানেশচন্দ্র ঘোষাল আসামে আছে। তারপরে আমার ওখানে মাসি ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান লেডি সিএমডি। উনি তার অনেক এখনো 93 বছর বয়সে এখনো তিনি বিনা পয়সায় সারা জীবনে মাইনেটা শেষ করে দিতেন 7 দিনে, তারপরে সম্পূর্ণ ফ্রিতে ট্রিটমেন্ট করতেন লোক। তো তিনি এখনো মৃত আছেন। আবার মেসোমশাই যিনি ছিলেন তিনি বিধানচন্দ্র রায়ের ছাত্র। নেহেরু বলেছিলেন বিধানচন্দ্র রায়কে যে আসামে প্রচুর টিবি হচ্ছে, তা তুমি একটা ডাক্তার পাঠাও। তখন বলছে কে আসামে যাবে, তোমার ঘরে কালা জ্বরে মরতে, আর তোমার এই রাজ্য সরকারে ক টাকা মাইনে। বলে আমার কাছে একটা পোস্টমাস্টারের বাবা, এরকম একটা ছেলে আছে, তা তাকে পাঠাতে পারি, কিন্তু তোমাকে একটা ভারত সরকারের চাকরি দিতে হবে। ভারত সরকারের চাকরি কি করে দেবো? বলছে একটা রেলের হসপিটাল আছে, বলে ওখানে 2টো ইনক্রিমেন্ট বাড়িয়ে যদি দাও ও তাহলে সেট আপ করে নেবে। বলে পারবে, একটা ছেলে তোমার ছাত্র বাচ্চা ছিল। হ্যাঁ পারবে। তো সে থেকে আমার মেসোমশাই ওখানে থেকে গিয়েছিল। আমার দাদু টি গার্ডেনের ডক্টর ছিলেন, ডক্টর অপূর্ব ঘোষাল। উনি গান্ধীজির ডাকে সাড়া দিয়ে মেডিকেল কলেজ থেকে বেরিয়ে এসেছিলেন, 1 বছর নষ্ট হয়েছিল। পরবর্তীকালে উনি সমস্ত ঘটনার জন্য, বিশেষ করে দেশভাগের জন্য গান্ধীজিকেই দায়ী বলে মনে করছেন, এবং এতটাই উনি গান্ধীজির প্রতি বীতশ্রদ্ধ এবং মানে ক্ষোভ ছিল তার, যে তিনি গান্ধী শব্দটা উচ্চারণ পর্যন্ত করতেন না, একটি অন্য ভাষা ব্যবহার করতেন গান্ধীজি সম্পর্কে। তো এই ধরনের বিভিন্ন ঘটনা থাকে মানুষের জীবনে। তবে আমার পরিবারে কেউ কোনোদিন রাজনীতি করেনি, এবং প্রথম রাজনৈতিক বিরোধিতা ছিল। তবে আমার ছোট বোন, তারা যখন সেন্ট অ্যাগনেস স্কুলে পড়তো হাওড়ায়, তারা একজন ক্লাস 4-এ পড়তো আর একজন ক্লাস 6-এ পড়তো, 7-এ পড়তো সম্ভবত। ওই সময় থেকে তারা বিজেপির বুথ স্লিপ লেখে। তখন তো আমাদের এরকম আজকে যেরকম সমস্ত প্রিন্ট করে স্লিপ লেখা আসতো, তখন হাতে লেখা হতো। সেগুলো তারা লিখতো। কম্পিটিশন ছিল, একজন 2000 লিখেছে, একজন 3000 লিখেছে, এরকম। আপনিও কি লিখতেন? হ্যাঁ, আমিও লিখেছি। আচ্ছা। আমি নিজের নামের পোস্টার নিজে মেরেছি অন্ধকারে। বিজেপির লোক কোথায় ছিল? অন্ধকারে কেন? অন্ধকারে নিজের তো হাস্যকর বিষয় না। বক্তা শ্রমিক ভট্টাচার্য সেই পোস্টার যদি লাগায়, অনেকজন বক্তার মধ্যে আমার নাম আছে। কেউ ক্যামেরায় ছবি তুলে, একজন আমাদের জ্যোতিদা ছিল, জ্যোতিদা মারা গেছেন। জ্যোতিদার হাত ধরে আমি রাজনীতি শিখেছি। তা আমি আর জ্যোতিদা একদিন রাত্রিবেলা পোস্টার মারতে বেরিয়েছি, অনেকজন বক্তার মধ্যে 6 জনের মধ্যে আমারও নাম আছে। এবার এর মধ্যে হয়েছে কি, হাতে একটা জ্যোতিদার ছিল, আঠার বালতি ছিল। এবার কুকুর তাড়া করে, প্রচুর কুকুর নিয়ে চিৎকার করতে শুরু করেছে। তারপরে লোকজন এসে গেছে, হাওড়া পুরোনো পাড়া। এসে তারপরে আমারই একটা বন্ধু, সে তো কমরেড, সে বললো আরে ছোটবেলার বন্ধু, একদম 1 থেকে পড়ছি, ওনার তো তোর কোনো একটা সেন্স নেই, তুই নিজের নামের পোস্টার নিজে করছিস, বলছিস আমরা ব্যবস্থা করে দিতাম, মেরে দিতাম, এটা করতে গেছিস কেন? হ্যাঁ, তাই যাই হোক, এরকম ঘটনা ঘটেছে। তো এসব হয়, তার একটা আনন্দ আছে যে সেই দল এখানে এসছে, প্রায় 0 থেকে শুরু, সেটা এই জায়গায় পৌঁছেছে। অবশ্যই যেদিন 242টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে 2টো আসন মাত্র পেয়েছিলাম, অটল বিহারী বাজপেয়ী পরাজিত হয়েছিলেন গোয়ালিয়র কেন্দ্রে মাধবরাও সিন্ধিয়ার কাছে 2.5 লক্ষ ভোটে। সেদিন এটা একটা ঘটনার বলি তোমায়। নিশ্চয়ই। আমি প্রচার করেছি, পশ্চিমবঙ্গ কজন আমাদের ক্যান্ডিডেট ছিল। তো আমাদের পাড়ায় একটা ভ্যানিশখালীর মোড় বলে জায়গা আছে, সেখানে বসে আছি। তো আমাদের ওখানে একটা ছোট মিষ্টির দোকান ছিল, না আমি মিষ্টির দোকান, ওই চিড়ে মুড়ি খই বিক্রি হতো। তবে তার সিঙ্গাড়াটা ছিল অসাধারণ, সিঙ্গাড়ার ব্যাপক চাহিদা, পড়ার সঙ্গে সঙ্গে শেষ।
তা প্রথম ভোটের ফল বেরোচ্ছে, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরের যে নির্বাচন, তাতে বললেন প্রথম ঘোষণা, তখন আমার মনে আছে বিনোদ দুয়ার আমাদের হচ্ছেন টিভিতে প্রথম সেফোলজি শুরু হলো। কত সালের কথা বলছেন এটা? এটা তো 1984। তো আমাদের বিনোদ দুয়া আর এরা যখন শুরু করলেন আর কি সেফোলজি প্রথম, আরেকজন এনডিটিভির প্রণয় রায়, তো এরা দুজন বলছেন, তো প্রথম ঘোষণাটা ছিল এটাই, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর পিভি নরসিমা রাওকে প্রায় 40,000-এর মতো ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী জঙ্গা রেড্ডি। প্রথম ঘোষণা বিজেপি জিতলো। তাও বিজেপি একটা পার্টি, আসলে আবার পাখি, মানে এরকম যখন কথা শোনা, পশ্চিমবঙ্গে আমি বিজেপি করি মানে হাসতে, আর অন্য পার্টি পেলি না। তা আরে বিজেপি জিতে যে খাওয়া দাওয়া 2 ঝুড়ি সিঙ্গাড়া শেষ হয়ে গেল আমার গায়ে পয়সা আনন্দে। কিন্তু তারপরে যে খবরটা এলো সেটা মর্মান্তিক, যে অটল বিহারী বাজপেয়ী তার নির্বাচনী কেন্দ্র গোয়ালিয়রে মাধবরাও সিন্ধিয়ার থেকে 35,000 ভোটে পিছিয়ে আছেন। তারপরে পিছনে থাকলেন। 2.5 লক্ষর মতো ভোটের সময় অটলজি বললেন, আমি পরাজয় স্বীকার করে নিচ্ছি এবং আমার বিরুদ্ধে যিনি প্রার্থী জয়ী হয়েছেন তিনি যোগ্য প্রার্থী, গোয়ালিয়রের উন্নতির জন্য আমি সর্বদা তাকে সহযোগিতা করব। আমরা 2টো আসন পেয়েছিলাম, কিন্তু সিঙ্গাড়া ঝুড়ি শেষ হয়ে গেছিল। উত্তরপ্রদেশ 0, বিহার 0, শূন্যই শূন্য। রাজীব গান্ধী 400-র বেশি আসন পেলেন, যে সংখ্যাগরিষ্ঠতা কোনোদিন নেহরু পাননি। আজকে এই জায়গায় এসেছে। একদম রাজনীতিতে কোনো কিছু চিরস্থায়ী নয়। আজকে ক্ষমতায় আছে বলে কি উদ্ধত্ত প্রকাশ করবে তা নয়। মনে আছে আমাদের কলকাতার একটা অধিবেশনে হয়েছে, তখন পরাজিত বিজেপি, নরেন্দ্র মোদী প্রথম রাজনীতিতে এসছেন। আমাদের পার্টির একটা অ্যাম্বাসেডার গাড়ি ছিল, অবশ্যই শীততাপ নিয়ন্ত্রিত নয়, একটা কাঁচ আবার খুলতো না। তো ওই গাড়ি করে আনতে গেছি, 2-3 জনের মধ্যে একজন হচ্ছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আসছেন যখন মোদীজি জিজ্ঞাসা করলেন, তখন তো তার অত পরিচিত ছিল না, 90-এর দশকে একটু আগের কথা বলছেন। তো আসছেন, তখন আসতে জিজ্ঞেস করলেন যে উনি ওই অরবিন্দের বাড়ির সম্পর্কে আমার থেকে জিজ্ঞেস করেছিলেন, বেলুর মঠের রাস্তা জিজ্ঞেস করেছিলেন। মনে আছে একটা বাচ্চা মেয়ে, বছর 7 বয়স হবে, তো আদবানিজি দাঁড়িয়ে আছেন, আদবানিজি আর যোশীজি, ডক্টর মুরলী মনোহর যোশী, যে হলে আমাদের মিটিং হবে সেটা দেখতে এসছেন আগে। সেখানেই থাকার ব্যবস্থা আমাদের মহাত্মা গান্ধী রোডের ওপরে হিমালয় বলে একটা হোটেল ছিল, তো ওখানে থাকার ব্যবস্থা। ওখানে গেছেন, মোদিজিও গেছেন। তা আদবানিজিকে ঘিরে, যোশীজি ঘিরে একটা বাচ্চা মেয়ে খুব চেষ্টা করছে, কিন্তু বাচ্চা তো ছোট, তো ভিড়ের মধ্যে ঢুকতে পারছে না, এর জন্য অটোগ্রাফ নেবে। তা এবার এসে উনি দেখেছেন দাঁড়িয়ে আছেন, তখন মোদিজিকে দেখেছেন একটু নেতার মতো জামা কাপড়, পেটে ওকে দিয়েছে। তো ও বলছে, আরে मैं नेता नहीं हूँ, नेता वो लोग है, नेता जो है वो हवाई जहाज से आते हैं, अच्छा हम तो ट्रेन से अभी आया, अभी आया, हम कैसे नेता? बेटा हम नेता नहीं, तुम लोग से ले लो। मतलब ले लीजिए, कब ऐसा आपके लिए हो सकता है, दे दीजिए एक ऑटोग्राफ। तो আমি ওনাকে অনুরোধ করলাম, আরে ভাই हम कैसे ऑटोग्राफ देंगे, हम नेता नहीं है। बोले दीजिए ना, आप देखिए ना बच्ची है। তো উনি অটোগ্রাফ দিলেন। তা আমি মোদিজিকে গল্পটা বলেছি, আমি এমপি হওয়ার পরেও বলেছি মোদিজিকে এই গল্পটা। মোদিজির সম্পর্কে বিভিন্ন ইন্টারভিউতে আমি এটা বলে থাকি। তবে সেই নরেন্দ্র মোদীকে দেখেছি, আমাদের যুব মোর্চার অবজারভার ছিল 6 নম্বর মুরলীধর সেন লেন, সেখানে গিয়ে উনি মাটিতে বসে খেয়েছেন, ওর সঙ্গে থেকেছেন, ছিলেন। আপনার সঙ্গে ওনার ব্যক্তিগত স্তরে কেমন সম্পর্ক? অনেক, আজকে দেশের প্রধানমন্ত্রী, ব্যক্তিগত স্তরে আমার মতো লোকের সঙ্গে সম্পর্ক বেশিক্ষণ রাখার মতো সময় ওনার নেই। যখনই দেখা হয়, রাজনীতির কথা বাদ দিয়ে আর কি নিয়ে আলোচনা? না, আর সময় নেই, সে এ ধরনের কোনো আলোচনা হয়নি। মাঝখানে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সম্পূর্ণ সেটা বলছেন, সেটা একদমই রাজনীতির বাইরে। অনেকের সঙ্গেই কথা হয়, তবে প্রধানমন্ত্রী তার ব্যস্ততা আছে, নিশ্চয়ই কথা হয়। যখন দেখা হয় বিভিন্ন মিটিং এ কথা হয়, আমাকে যদি পিঠে একটা চাপড় বেড়ে দেখা হলে স্বামীকে এখন আবার নতুন বলছেন জি বলে একটা পিঠে হাত দিয়ে চলে যায়, তো এরকম চলে। তো কিছুদিন আগে রাশিয়ায় গিয়ে উনি লাইফ থ্রেট পেয়েছিলেন। নরেন্দ্র মোদী অপ্রতিরোধ। নরেন্দ্র মোদীর
রাজনৈতিক মৃত্যু হবে না। স্বাভাবিক কালের নিয়মিত মানুষ চলে যায়, তার আগে নরেন্দ্র মোদীর কেশাগ্র কেউ স্পর্শ করতে মানে এই পারবে না। থ্রেড গুলো তার গায়ে লাগবে না বলছেন? নরেন্দ্র মোদী ভারতীয় রাজনীতির গতিমুখের পরিবর্তন করেছেন, পরিভাষার পরিবর্তন করে দিয়েছেন, সংস্কৃতির পরিবর্তন করে দিয়েছেন, লোকসভা নির্বাচনের প্যাটার্নটা বদলে দিয়েছেন। তো তিনি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, নরেন্দ্র মোদীর থেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ নেই। এখান থেকেই আমার জানতে ইচ্ছে করছে, আপনার মতে কি তিনি সেরা প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত? এটা মানুষের উপর ছেড়ে দিন না। অটল বিহারী বাজপেয়ীর একটা ভিন্ন আঙ্গিক ছিল। অটলজি একজন স্টেটসম্যান, কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের যদি আপনি গণনা করেন তাহলে দেখবেন যে সুযোগ নরেন্দ্র মোদীর কাছে এসেছে সেই সুযোগ অটল বিহারী বাজপেয়ী পাননি। 23টা দল নিয়ে একটা সরকার পরিচালনা করতে হয়েছে। আপনার অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কোনো যদি মনে হয় অটলজির সঙ্গে আমি মোদীজির থেকে অনেক বেশি সময় কাটিয়েছি। হ্যাঁ, সেই একা সময়টা কাটিয়েছি। কেমন ছিল? সেই সময়টা অত্যন্ত আনন্দের ছিল। কি কি শিখেছেন ওনার থেকে? ওনার থেকে শিখেছি বক্তৃতা করা। আমার বক্তৃতার কিছুটা প্রভাব তো আছেই তার উপর। আমরা পশ্চিমবঙ্গ হরিপদ ভারতীকে শুনেছি, যার মতো বাগ্মিতা ধারে কাছেও কেউ ছিলেন। অটলজি বললেন, এই বলছেন আমি আর রাহুলদা বসে আছি, বলছে देखिए इस देश की सबसे बड़ी दुर्भाग्य यही है जिस देश की पार्लियामेंट कभी हरिपद बाबू को सुन नहीं पाए। ये ध्रुवीकरण का राजनीति, ध्रुवीकरण में पोलराइजेशन, अच्छा। ये ध्रुवीकरण का राजनीति इतना जहरीला और इतना खतरनाक होता है, अच्छा चल लोगों को दरकिनार करके रख देता है। तो इसी का कारण हरिपद बाबू ने कभी पार्लियामेंट नहीं देखा। जो हम तो पॉज देते हैं भाषण में, कारण क्या है, जब हमारा शब्द का स्तर गिर ना जाए। और हरिपद बाबू को ऐसा ही फ्लो, कोई रिपीटेशन नहीं, बोलते जा रहे बोलते। जो हिंदी भाषाभाषी है, जो बांग्ला नहीं समझते, वो भी उसका भाषा समझ सकते हैं। इतना सुंदर कम समय में तद्भव तत्सम शब्द का व्यवहार करते हैं। तो এটা অটলজি থেকে শোনা। অটলজি সম্পূর্ণ একটা বর্ণময় চরিত্রের মানুষ, সম্পূর্ণ ভিন্ন। অটলজির সঙ্গে অন্য কারোর কোনো নেতার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের তুলনা হয় না। অটলজিকে সবাই অন্য চোখে দেখতেন। অটলজি আদবানিজি যে রাজনৈতিক উচ্চতা নিয়ে গেছে বিজেপি, যেটা প্রতিষ্ঠা নিশ্চিত কারণ নেই। একবার আদবানিজির বিরুদ্ধে একটা হাওয়ালা না কি একটা ডায়েরিতে নাম পাওয়া গেল। জ্যোতি বসু, যিনি আমাদের ক্রিমিনালদের দল বলতেন, তিনি বললেন, কি বলছেন, লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী এরা দুর্নীতিগ্রস্ত, আদবানি এ কাজ করতে পারে আমি বিশ্বাস করি না, এসব কথা আমাকে জিজ্ঞেস করতে আসবেন। জ্যোতি বসু স্টেটমেন্ট। তাদের রাজনৈতিক পরিচ্ছন্ন সততা দেখেছি। একবার আমরা নিতে গেছি অটলজিকে এয়ারপোর্টে, নিতে গিয়ে দেখি অটলজি নেই। তারপর কিছুক্ষণ পরে শুনছি যে অটলজিকে অন্য গেট দিয়ে পুলিশ নিয়ে চলে গেছে। তো আমরা বললাম কি করে হলো? আমরা সেরিমোনিয়াল লাউঞ্জের দিকে গেছিলাম, বললেন ওইটা দিয়ে অটলজি বেরোবে। অটলজিকে তারপরে নাকি যেটা আমাদের সাধারণ প্যাসেঞ্জারের জন্য আছে ওই গেট দিয়ে বার করে দিয়েছেন। তখন অটলজি 13 দিনের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। হঠাৎ আমাদের পুলিশ আমাদের খোঁজাখুঁজি করছে যে বিজেপির কারা এসছে। বলছি কেন? বলে এক্ষুনি গাড়িতে উঠুন, চলুন। বলে কি ব্যাপার? যে লেক টাউনের একটু আগে গিয়ে অটলজি গাড়ি থেকে নেমে রাস্তা দাঁড়িয়ে পড়েছে। কেন? বলছেন আমি কলকাতায় এসেছি আর আমাকে কেউ রিসিভ করতে আসেনি, এটা হতে পারে না। তোমরা কোথা দিয়ে আমাকে নিয়ে এসেছো? এটা হতে পারে না কোনো সময়। যতক্ষণ তারা এখানে না আসবে, তাদের না নিয়ে আসবে, আমি এখান থেকে যাবো না। আমি বিশ্বাস করি না বিজেপি কেউ আসেনি, হতে পারে না। বলে স্যার গাড়িতে বসুন। বলে কই গাড়ি में बैठना नहीं है, हम खड़ा रहेंगे। রাস্তায় দাঁড়িয়ে আছে। আমরা গেলাম, অটলজি রাস্তায় দাঁড়িয়ে আছে। পুলিশের মাথা খারাপ হয়ে গেছে। তো এটা অটলজি। আরেকবার আমরা আনতে গেছি, গনি খান চৌধুরী অটলজি के ধরেছে, अटल जी आप और हम एक जगह, आप मेरा गेस्ट है, सब हटाओ। আমাদের থেকে ছিনতাই করে অটলজিকে নিয়ে চলে গেলেন গনি খান চৌধুরী। আচ্ছা, কংগ্রেস हमारा गेस्ट है বলে গনি খান চৌধুরী নিয়ে চলে গেলেন। তো অটলজির ব্যক্তিত্বটাই সম্পূর্ণ ভিন্ন ছিল। তার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল এবং বিরোধী অবস্থানে দাঁড়িয়েও মানুষ তার প্রশংসা করেছে। শরদ যাদবের একটা পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশন উনি বক্তৃতা করছেন। বক্তৃতা করতে গিয়ে শরদ যাদব বলছেন, সম্পূর্ণ আমাদের বিরুদ্ধে 13 দিন সরকার ভোট দিয়েছিল, বলছেন এই ওই সদন হ্যাঁ
कभी जिसका नेता पंडित अटल बिहारी वाजपेयी हुआ करते थे, क्या उसका पास रुपया नहीं था, उसका पास जुगाड़ नहीं था, आदमी नहीं था? सिर्फ एक वोट के लिए उन्होंने अपने कुर्सी को ठोकर मार दिया। लेकिन इस लोकतंत्र की मर्यादा, इस लोक सदन की प्रतिष्ठा, इसका गरिमा को ऊंचा करके चले। তো এইভাবে বিরোধীরা তাকে সম্মান করতেন। আপনি এক্ষুনি লালকৃষ্ণ আদবানির কথাও বলছিলেন, তার সঙ্গে আপনার ব্যক্তিগত স্তরে কেমন সম্পর্ক ছিল? আদবানি নামে আমাকে চিনতেন, আদবানির সঙ্গে বহুবার কথা বলেছি। আদবানিজি অটলজির মতো অতটা খোলামেলা ছিলেন না। আদবানিজি খুব কম কথা বলতেন। উনি কি ভাবছেন সেটা সবসময় মনের কথা ওনার বোঝা যেত না। কলকাতায় কমন টয়লেট ছিল, এরম বাড়িতে রাত কাটিয়েছেন। একটা ছোট্ট ঘরে 3 জন এক জায়গায় ছিলেন, ভৈরব সিং শেখাওয়াত, সুন্দর সিং ভান্ডারী, লালকৃষ্ণ আদবানি। 5 তলা হেঁটে উঠে সেই ঘরটা যদি আমি আজকে তোমাকে দেখাই, তাহলে সেটা তুমিও বিশ্বাস করবে না, কেউই বিশ্বাস করবে না। 1984 আগে না পরে? অনেক আগে, 70-এর দশকে, জনসংঘের সময়। আচ্ছা, সুমিত, একটা জিনিস জানতে চাইবো যে আপনি তো কবিতা খুব ভালোবাসেন, একটু আগেই কয়েকটা লাইন শোনাচ্ছিলেন, এবং আপনার বাড়িতেও দেখছি কবিতার প্রচুর বই। তো এরকম হয়েছে কখনো কাউকে কবিতা শুনিয়ে কোনো নারীকে ইমপ্রেস করেছেন? আবার তো কবিতার শক্তি চট্টোপাধ্যায় সমস্ত রুক্ষ, প্রেমের কবিতা শক্তিটা তো কম লেগেছে। তাহলেও কাউকে কখনো ইমপ্রেস করেননি? এটা করার আমি চেষ্টা করি। আমার চেহারাটা দেখছো, এতে কেউ ইমপ্রেস হতো না। কবিতা শুনিয়ে কাউকে প্রেম নিবেদন করতে হবে এটা এটি বিশ্বাস করি না। এখন ওই কিছু ছোটবেলায় ছেলেমেয়ে থাকে না, কবিতা লেখে। আমার পাড়ায় একটা ঘটনার কথা মনে আছে, নাম বলবো না। আমাদেরই এক দাদা, তিনি আমাদের বন্ধুকে, মানে আমরা, মেয়েটি আমার সমবয়সী ছিল, সে একটা কবিতা লিখেছিল, গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে। এই দুটো লাইন মনে হয়, সেই নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়, সেটা আমার মনে আছে এখন। তারপর আমার এক বন্ধু খুব মজার আধুনিক কবিতা, তো অনেক আগে একটা শব্দ ছিল আধুনিক কবিতা, অনেকে বিরোধিতা করতো, জীবনমুখী গানের মতো, লোক বুঝে বা না বুঝে। তো সেই সময়কার একজন আছে খুব মজার কবিতা শোনাতো আমাদের দলের, তাকে মানে কিরকম কবিতা হবে, বলে চলো যাই ছাদে যাই তোমার মনের সসপ্যানেতে টিকে খাই। তো ওরকম তো চলতো। তারপর থেকে আর এই ব্যাপারটা ট্রাই করা হয়নি? না, ট্রাই আমি কোনোদিন করিনি, কারণ কবিতাটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটা কি মানতে হবে যে কোনো মহিলার প্রপোজাল আপনি পাননি? এত বছরে আপনি কোনো মহিলার প্রপোজাল পাননি, এটা মানতে হবে? প্রেমের প্রস্তাব কখনো পাননি? আরে প্রেম তো সর্বজনীন, প্রেম তো চিরকালের বিষয়, আর যদি পেয়েই থাকে সেটা আমি তোমায় বলবো। আচ্ছা আচ্ছা, সৌমিকদা বিয়ে করার প্ল্যান আছে? বিয়ে করার প্ল্যান আছে? এখন তো খই খাওয়ার সময় হয়ে গেল। তুমি কিছুদিন আগে তো দিলীপ ঘোষ বিয়ে করলেন, তো আপনার ইচ্ছা হয়নি? দিলীপ ঘোষ তো কিছুদিন আগেই বিয়ে করলেন, আপনার ইচ্ছা হয়নি তাকে দেখে? তার বিয়ের ব্যাপারে অন্তত দিলীপ ঘোষ আমাকে অনুপ্রাণিত করতে পারবে না। আর এটা সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার, যে কোনো মানুষ যে কোনো বয়সে বিয়ে করতে পারে। রবিশঙ্কর অনেক বয়সে বিয়ে করেছিলেন। তা আপনার এরকম কোনো প্ল্যানিং নেই বলছেন? এরকম কোনো প্ল্যানিং আপনার নেই বলছেন? দূর পর্যন্ত এরকম প্ল্যানিং তো অনেক দূরের কথা, প্ল্যানিং এর স্বপ্নটাও নেই। আর আমার সঙ্গে কেউ থাকবে না 10-12 দিনের বেশি। আমার পিসি মারা গেছেন, বলতো পার্টির দিদি এসে বলছেন ওর একটা বিয়ে দিয়ে দিই, অনেক বছর আগের কথা, লোককে বিয়ে দেবো, 10 দিন কোনো মেয়ে ওর সঙ্গে থাকতে পারবে না, যা আচার আচরণ। কেন বলে ঠিকই নেই, ঠিকই খেলো, কোথায় কোনো সিস্টেমের মধ্যে থাকে না, এসব চলবে না, কেউই থাকবে না। এটা নিয়ে একটা খুব সুন্দর কথা আছে। আমাদের অশেষ দা বলে একজন ছিল মালদায়, একদম। তো অশেষ দা একবার একটা খুব সুন্দর ডায়লগ দিয়েছিলেন। এক জায়গায় গেছি, আমরা তখন ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায়। অশেষ দা হচ্ছে একদম আমার থেকেও সিনিয়র, মারা গেছেন অশেষ দা। তা পরিচয় হচ্ছে কি, তা অশেষ দাকে জিজ্ঞেস করেছেন আপনার সন্তান সন্ততি কি করে গ্রামে। আমি আর অশেষ দা গেছি, বলছে না আমার না বিয়েটা করা হয়নি, তবে প্রিয়রঞ্জন দাস মুন্সী এখনো আশাটাকে বা অনুপ্রেরণাটাকে বাঁচিয়ে রেখেছে। তখন প্রিয়দা বিয়ে করেছেন। আচ্ছা, তখন উনি 50 ঊর্ধ্ব, সেই সময়কার একটা গল্প, খুব সুন্দর।
তো আপনার আবার এখন কিছু- কোনো প্ল্যানিং নেই? আবার তুমি এই এমন স্টুডিও ছেড়ে তো আমার তো প্রেম কবিতার সঙ্গে, আমার প্রেম পার্টির সঙ্গে, ওটাই আমার সব। আর তুমি যদি এখন আবার মান্নাদের ঢুকে পড়ো, হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে, তো সেটা যদি এসেও থাকে সেটা তোমায় বলবো না। ওকে, আমরা শেষ করবো আজকে সাক্ষাৎকার, একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো। প্রধানমন্ত্রী হিসেবে কাকে পছন্দ, নরেন্দ্র মোদী না অটল বিহারী বাজপেয়ী? দুজনেই। ওকে, মুখ্যমন্ত্রী হিসাবে কাকে বেটার মনে হয়, জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? কাউকেই না। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবে? পার্টি ঠিক করবে, যারা বিধায়ক জিতে আসবেন তারা ঠিক করবে, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কার কবিতা বেশি পছন্দ, সুভাষ মুখোপাধ্যায় না শক্তি চট্টোপাধ্যায়? শক্তি চট্টোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় বেশ ভালো লাগে কিছু কবিতা। ফুটবল না ক্রিকেট? ফুটবল না ক্রিকেট? অবশ্যই ফুটবল। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? এটা বলবো না, কারণ আগে আমি মোহনবাগানের সাপোর্টার ছিলাম, তারপরে একটি বিশেষ ঘটনার পরে আর সাম্প্রতিক খেলা নিয়ে যা চলে যাওয়ার পরে আমি এখন আর কোনো দলের সমর্থক নই। তবে হ্যাঁ, ফুটবলের সমর্থক। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের দুজনেই সমান ভাবে উপরে উঠে আসুক, তাদের খেলার মান বাড়ুক, বাংলার ছেলেরা আরো বেশি ফুটবল খেলুক। আর জার্সি খুললেই তখন প্লেয়ার চেনা যায় না, এখন তো একটা নতুন সময় এসে গেছে না, তো সেটা না। আমাদের অতীতের সেই ঘরানাটা আবার ফিরে আসুক, সেই মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে নিয়ে প্রবল তর্কাতর্কির লড়াই, সেটি। আপনার প্রিয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় না মোহাম্মদ সেলিম? দুজনেই আমার থেকে বয়োজ্যেষ্ঠ এবং তাদের রাজনৈতিক উচ্চতার সঙ্গে আমার উচ্চতা ধারে কাছে আসে না, ফলে আমি তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করি না। আমার এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কোনো বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাদের আলাদা করে দেখার কোনো প্রয়োজন নেই। তৃণমূলটা একটা ফুটবলের মতো হয়ে গেছে, ওরা বলে তো খেলা হবে, তবে খেলা শেষ। বিরোধী দলের নেতা যাকে আপনি শ্রদ্ধা করেন? বিমান বসুর প্রতি আমার শ্রদ্ধা আছে, বয়োজ্যেষ্ঠ সকল যারা নেতা আছে সকলের প্রতি আমার শ্রদ্ধা আছে। আব্দুল মান্নানকে আমি শ্রদ্ধা করি, আমার নেতা হিসেবে আমার রবীন্দ্রদেবকে আমি শ্রদ্ধা করি। অনেকে আছে, কার সম্পর্কে বলবো, অনেকে আছে। সূর্যবাবুকে আমার প্রতি আমার শ্রদ্ধা আছে। তো আমার কারোর সঙ্গে কোনো বৈরিতা নেই। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতিটা ওই ভাষায় নেমে আসুক বা যেটা চলছে সেটা আমার মনে হচ্ছে আমাদের সবকিছুই আছে রাজনীতিটা বাদ দিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। সংবাদ মাধ্যম এটা এমন জায়গায় পৌঁছেছে যে এখন বলতে খারাপ লাগে বা কেউ যে প্রত্যেকটা সংবাদপত্রের পরিচয় চেনা যায়। কোথায় ভালো স্টোরি, কোথায় ইনভেস্টিগেটিভ জার্নালিজম, কোথায় সে কেন্দ্রেই বলুন আর রাজ্যের ক্ষেত্রেই বলুন। এখন তো সংবাদ মাধ্যম হয়ে গেছে শুধু প্রতিক্রিয়া, ও কি বললো আর তার প্রতিক্রিয়া আমি কি বললাম, সকাল থেকে উঠে একটা ন্যারেটিভ সেট করে দেওয়া, আর সেটার মধ্যেও কোনো মতাদর্শগত অবস্থান নেই। আর তারপরে যে আগামী দিনে যেটা কি করতে চলেছি আমি, সেই এজেন্ডাটাও নেই। তার বাদ দিয়ে মানে কি বলবো, নন ইস্যুকে ইস্যু বানানোর রাজনীতি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিণতি। জীবনের সব ক্ষেত্রে রাজনীতি হোক, একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়ে যাক পশ্চিমবঙ্গের মতো, এটা কারোর কাছেই কাম্য নয়। কারণ আমি আবার বলছি, আজকের পৃথিবীতে রাজনীতির অর্থ হলো উন্নয়ন এই প্রজন্মের কাছে, আর আজকের ধর্ম হলো গণতন্ত্র। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি, এর বাইরে কিছু নেই। আর যেটা চলেছে এখন এই হিন্দু মুসলমানের বিভাজন, এই যে রাজনীতি, একটা সম্প্রদায়কে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, এটা দুর্ভাগ্যজনক। এটা দুর্ভাগ্যজনক নয়, এটা ঘৃণ্য, এটা পরিহার করা উচিত, এর বাইরে বেরোতে হবে। আর মানুষ যদি বাইরে বেরিয়ে আসে, নেতারাও বেরিয়ে পড়বে, তারাও তখন সেভাবে আচরণ করবে, কর্মীও সেরকম হবে। যে সুভাষচন্দ্র বোসের বাড়ি গিয়ে ওই পয়সা চাইবার সময় বলেছে সুভাষ বোসের বাড়ি চলুন না, বলে সুভাষ দাকে ডাকো তো, তাহলে এরকম এরাও রাজনৈতিক কর্মী, এটা তো হচ্ছে। শ্রমিকদা, আমরা শেষ করব, তার আগে আপনার একটা কবিতা শুনবো, আপনার ফেভারিট যে কোনো কবিতা। কি কবিতা শুনবো বলে, যেটা আপনার ইচ্ছা, ছুটি দিয়ে দাও আজকে। আপনার একটা কবিতা, 2 লাইন যে কোনো।
আমার বেশ মনে পড়ছে সেদিন আমার ছেলে মারা গেছে, আর সেদিনই আমার বাগানে হাসনাহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহানার গন্ধ শুকেছি। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পথের আঙিনায় একটা ফুল পাও, তাকেও বুকে তুলে ধরে বলো, বন্ধু আমি তোমাকে পেয়েছি। এটা নজরুলের। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর আড্ডা স্টেশনকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কন্টেন্ট, আমাদের কাজ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান কমেন্ট বক্সে, এবং যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের জন্য ভীষণ রকম ইম্পর্ট্যান্ট।